ফয়েজ ভাই, আম এই যে জুলাই গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানে আপনার আ ভূমিকা এবং অভিজ্ঞতা কি ছিল? আহ জন জুলাই গণঅভ্যুত্থান এটা এমন একটা সময় যে এটার কথা ভাবলে আমি খুব উদ্দীপনা বোধ করি। দীর্ঘ সময় ধরে আমরা যখন হতাশ হয়ে পড়েছিলাম, একটা নিরাশার মধ্যে ছিলাম। এর পরপরই কিন্তু জুলাই গণঅভ্যুত্থান এমন একটা অবস্থা তৈরি করলো যে আমরা আবার নতুন করে চিন্তা করতে, হতাশা থেকে কাটিয়ে উঠে একটা উদ্দীপনার মধ্যে আমরা চলে আসছিলাম। সেই সময়টা খুবই খুব আমার জীবনে খুবই একটা বলবো যে উদ্দীপ্তময় সময়। জুলাই গণঅভ্যুত্থানে আমার ২ মেয়ে ইউনিভার্সিটি পড়ে, একজন ব্র্যাকে আর একজন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। দুইজনেই জুলাই গণঅভ্যুত্থানের লড়াইয়ে যুক্ত ছিল। ফলে প্রথম দিকে যেটা হয়েছে আমরা খুব টেনশনে ছিলাম এদেরকে নিয়ে। যখন ১৮-১৯ জুলাই বিপুল পরিমাণ ছাত্র জনতা বিভিন্ন জায়গায় পুলিশের গুলিতে নিহত হলো, দুষ্কৃতিকারী আওয়ামী লীগের গুলিতে নিহত হলো, এর পরপরই আমার মনের মধ্যে একটা ভয় চলে আসলো। আমরা এদের সাথে সাথে মিছিলে যাওয়া শুরু করলাম। সেটা খুব মজার ঘটনা যে গিয়ে দেখলাম যে অনেক গার্ডিয়ান বাচ্চাদের পাশাপাশি মিছিলে হাঁটতেছে। সেটা একটা অভূতপূর্ব দৃশ্য। আমার মনে আছে যে এক মহিলা হাঁটতেছে, আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি প্রতিদিন আসেন? বলে আমি প্রতিদিনই আসি। এবং সে বলতেছিল যে আমার ছেলেমেয়েরা যা করছে আমার এটার সাপোর্ট আছে এবং আমি দরকার হলে প্রতিদিন মিছিল করবো। আমি কোনোদিন আমি যেতাম, কোনোদিন আমার ওয়াইফ জোহরা পারুল ও যেত। এবং আমাদের তো নৈতিক সমর্থন তো ছিলই। আর জাকারিয়া, তুমি তো জানো যে তোমার সাথে আমার একটা সম্পর্ক আছে। আমার লেখালেখি, দীর্ঘদিনের যে লেখালেখি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ব্যক্তির স্বাধীনতা, ব্যক্তির স্বাধীন বিকাশের পরিবেশ তৈরির বিরুদ্ধে, রাষ্ট্রযন্ত্রের শোষণের বিরুদ্ধে আমার তো বিভিন্ন বইপত্র আছে। ফলে আমি মনে করি যে এই জুলাই গণঅভ্যুত্থানে আমার অংশগ্রহণটা আসলে ২০-২৫ বছরের দীর্ঘ একটা লেখালেখির মধ্যে। আর ব্যক্তিগতভাবে আমি অনেক মিছিলে অংশগ্রহণ করেছি আমার মেয়ের সাথে গিয়ে। ৫ই আগস্টের কথা তোমাকে বলি, ৯টার সময় আমি আমার মেয়েকে ফোন দিলাম। কি অবস্থা? সে বলল যে আজকে তো শেষ। আর সবাই বলতেছিল যে আজকে আপু আর কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ আজকে সব শেষ হয়ে যাবে। না, ৪টা আগস্টের কথা। তো আমি গেলাম, গিয়ে দেখলাম যে টিএসসি তে লোকে লোকারণ্য। প্রতিদিনের মতো চেষ্টা করলাম ওর কাছে যাওয়ার। সে বলল আজকে এখানে কাছে আসা যাবে না, এত মানুষ আমাদেরকে ঘেরাও করে রেখেছে, তোমাদের ভয়ের কোনো কারণ নেই। তো দীর্ঘ সময় ধরে আমি জাদুঘরের সামনে দাঁড়িয়েছিলাম, মিছিলের পাশে দাঁড়িয়েছিলাম। আমার বারবার ইচ্ছা হচ্ছিল যে মিছিলে এদের সাথে যোগ দিই। এমন একটা উদ্দীপনা কাজ করছিল যে এখনই মিছিলে যাই এবং স্লোগান দিই, কিন্তু স্লোগানটা দেই নাই এই জন্যে যে আমরা আমাদের একটা বয়স হয়েছে, আমরা বুদ্ধিবৃত্তিক দায়িত্ব পালন করি, সেটা দীর্ঘদিন ধরে করে আসছি। এদেরকে উদ্দীপ্ত করা লেখালেখির মাধ্যমে, কথার মাধ্যমে, সেটা দীর্ঘদিন ধরে করছিলাম। এই যে অংশগ্রহণ কিছুটা, এটাও আমাকে আজকে গর্বিত করে। আমি মনে করি যে এই যে আমার বাচ্চার সাথে গিয়ে অংশগ্রহণ করেছি, এটাও কম না। ১ তারিখের একটা ঘটনা বলি। ও গেছে হচ্ছে মিছিলে। ১ তারিখে আমি ব্যাংক, সেদিন আমার অফিস শেষ, বেরিয়ে বাচ্চাকে খোঁজ করলাম, আমাকে ফোন করলাম, বললো যে আমরা মিছিল নিয়ে সেগুন বাগিচার দিকে আসতেছি। মতিঝিল থেকে বেরিয়ে আমি সেগুন বাগিচা আসলাম। শখানেক ছেলে মনে হয়, এই সময় একটা পুলিশের গাড়ি আসলো। এমন দুঃসাহসী এরা সাথে সাথে মৌচাকের মতো পুলিশের গাড়িতে হামলা করলো। ঠিক হলো সেগুন বাগিচা না, ওই যে মৎস্য ভবনের যে মোড়টা এখানে। আমি আমার মেয়েকে বললাম চল দৌড়াই, মেয়ে দৌড়াতে নারাজ। সে বলছে না, আমি দৌড়াবো না। সে দাঁড়ায় থাকলো, আমিও দাঁড়ায় থাকলাম এখানে। এবং কিছুক্ষণের মধ্যে পুলিশের গাড়িতে আগুন ধরে গেল। পুলিশের গাড়ি পোড়ায় ফেললো। তো আমি এর আগেই বুঝেছি যে আসলে এই শাসন আর টিকবে না। যতগুলো আন্দোলন এর আগে দেখেছি আর এর চরিত্র দুইটার ভিন্ন। ১৮-১৯ জুলাই যে পরিমাণ ছেলে মেরেছে, মারার পর যেভাবে মানুষ আরো বিপুল পরিমাণ মানুষ এসে যুক্ত হয়েছে, তাতে বোঝা গিয়েছিল যে মেরে, খুন করে, গুলি করে এই আন্দোলন আর দমন করা যাবে। তো এই অভিজ্ঞতা আমার, এবং এই অভিজ্ঞতার জন্য আমি যেটা বললাম যে একটা উদ্দীপনার জায়গা হয়ে আছে। ৩০শে জুলাই আমি একটা কবিতা লিখেছিলাম, প্রথমে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, পরে কি মনে করে আবার সরিয়ে নিয়েছি, যেহেতু সরকারি চাকরি করি। সেই কবিতাটা আছে, সেই কবিতাটা ছিল ২টা লাইন। প্রথম ২টা লাইন আমার মনে আছে যে তোমরা তো বলছিলা তোমরাও বাঙালি, তবে কেন তোমার ভোট পাক হানাদারের ভোটের মতো আমার ভাইয়ের দল। লম্বা কবিতা। ফলে এই আবেগ এবং এই বিশ্বাস, নতুন যে আশা, এটা ওই সময়ের অভিজ্ঞতার সঙ্গে হয়ে আছে। এটা চমৎকার অভিজ্ঞতা আমার জীবনে। আমরা ৯১ এর আন্দোলন দেখেছি, কিন্তু কখনো এমনটা দেখিনি। এই যে আপনি বললেন দীর্ঘ ২০-২৫ বছর আপনি এই গণঅভ্যুত্থানে আ অংশগ্রহণ করছেন। মানে এই যে এক ধারাবাহিকতা অর্থে আপনি তৈরি করে, হ্যাঁ, এক অর্থেই।
এই যে তৈরি করেছেন, তাহলে এই যে বড় একটা পাটাতন, এই জায়গায় বসে আপনি গণ অভ্যুত্থানের তাৎপর্যটাকে ঠিক কিভাবে ব্যাখ্যা করবেন? আমি বিস্তারিত শুনতে চাই একটু আপনার কাছে। আচ্ছা, এটা একটা চমৎকার একটা কথা, কারণ এই সময় এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। গণ অভ্যুত্থানের কার্যকারিতা, সাফল্য নিয়ে নানা মহল থেকে নানাভাবে কথা হচ্ছে। যারা পরাজিত তারাও কথা বলছে, তারা একরকম ভাবে ব্যাখ্যা করছে। ফলে এই বিষয়টা নিয়ে আমাদের চিন্তা করা দরকার এবং কথা বলা দরকার। গণ অভ্যুত্থান, আমি যেটা বললাম যে আওয়ামী লীগের শাসন একটা এমন অবস্থায় পৌঁছেছিল যেটা পাষাণ জগদ্দল পাথরের মতো মনে হচ্ছিল, এবং পুলিশ বাহিনীকে এরা এমন জায়গায় নিয়ে গিয়েছিল, পুলিশ সব নিশ্চিত ছিল যে 50-100 বছর ধরে আমার ছেলেরা আবার পুলিশ হবে এবং শাসন এরকম চলতে থাকবে। একটা প্যারালাল গভর্নমেন্ট কিন্তু পুলিশের দাঁড়িয়ে গিয়েছিল, এটা আমরা সবাই জানি। একদিকে আওয়ামী লীগ আর একদিকে পুলিশ। ফলে সবাই নিশ্চিত ছিল যে এটা আর কখনো পরিবর্তন হবে না। ফলে এই গণ অভ্যুত্থানের ফলে যেটা ঘটেছে, মানুষের একটা বিশ্বাস জন্মেছে যে স্বৈর শাসনের বিরুদ্ধে জনতা এক হওয়ার একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে একদিকে। আরেকটা হয়েছে যে যে যত বড় স্বৈর শাসকই হোক, যত বড় নির্যাতনকারী হোক, মানুষ যদি জাগে সেই শক্তি আর টিকতে পারে না। এটা কিন্তু আমাদের অভিজ্ঞতার মধ্যে, আমাদের স্মৃতির মধ্যে দীর্ঘদিন থাকবে। সেটা নির্ভর করে হচ্ছে দীর্ঘদিন আমরা রাখবো কিনা। কারণ আমাদের গণঅভ্যুত্থানের পরে আমাদের অনেক কাজ আছে, সেটা আমরা এখনো ওইভাবে করছি না। যদি দীর্ঘদিন এটা জাগরুক থাকে আমাদের পপুলার কালচারের মধ্যে, আমাদের সংস্কৃতি সাহিত্যের মধ্যে, আমাদের সিনেমার মধ্যে, তাহলে এই যে শক্তি, এই শক্তিটা কিন্তু সারা জীবন আমাকে একটা উদ্দীপনা যোগাবে, সাহস যোগাবে, এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে যে পরিমাণ সাহস দরকার, উদ্দীপনা দরকার, সেটা সারা জীবনে এটা যোগাবে। ফলে এটার তাৎপর্যটা এত ব্যাপক, আমি মনে করি যে এটার তাৎপর্য এখনো বোঝা যাবে না, আরো পরে বোঝা যাবে যদি এটাকে আমরা ওইভাবে সংস্কৃতির মধ্যে ছড়িয়ে দিতে পারি। এটার একটা তাৎপর্য বললাম এই যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর একটা অভিজ্ঞতা মানুষের তৈরি হয়েছে। আরেকটা জিনিস তৈরি হয়েছে, একটা বড় একটা বিষয়, সেটা হলো যে প্রথম দিকে ছাত্ররাই আন্দোলন করে তুলেছে, ধীরে ধীরে এখানে গার্ডিয়ানরা এসেছে। তারপরে আমরা যেটা দেখছি, রিক্সাওয়ালা মারা যাচ্ছে, প্লাম্বার মারা যাচ্ছে, মিস্ত্রি মারা যাচ্ছে। এরা কেন মারা যাচ্ছে? ক্রস ফায়ারে মারা যাচ্ছে আমি বিশ্বাস করি না। কেন জানি মনে হচ্ছে যে এরা অংশগ্রহণ করেছে। পরে আমরা জেনেছি যে সমস্ত সেক্টরের মানুষ কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। এই যে অন্যায়ের শিকার মানুষগুলা একসাথে হওয়া যাতে শিখেছে, এটা কিন্তু আমাদের স্মৃতিতে থাকবে, অভিজ্ঞতায় থাকবে, যদি আদারওয়াইজ আমরা এটাকে নষ্ট না করি। ফলে এইটা একটা বড় তাৎপর্য যে রাজনৈতিক মঞ্চ ছাড়া, 14 দল, 15 দল, 20 দল, 22 দল এইসব ছাড়াই সারা দেশের মানুষ এক হয়ে গেছে। তার মানে বিন্দুটা হচ্ছে যে ব্যক্তির উপর যে অন্যায়, ব্যক্তির উপর যে শোষণ, রাষ্ট্রযন্ত্রের যে জাঁতাকল ব্যক্তির উপর থাকে, এর বিরুদ্ধে মানুষ একসাথে হওয়া শিখেছে। আমরা যদি আগামী 1, 2, 3, 5 বছর এই জিনিসগুলো আমাদের সংস্কৃতিতে ছড়িয়ে দিতে পারি, মানুষের মগজে পৌঁছে দিতে পারি, মানুষের স্মৃতিতে যদি রক্ষা করতে পারি, এটার তাৎপর্য হবে অপরিসীম। এবং বাংলাদেশে স্বৈরশাসন আরেকবার আসার আগে 10 বার চিন্তা করবে, এবং মানুষও স্বৈরশাসনের আগেই রুখে দাঁড়ানো শিখবে। আমি মনে করি এটার তাৎপর্য হচ্ছে, বড় জায়গাটা হচ্ছে এটা। এই যে আপনি 20-25 বছরের কথা বললেন, সেইটা একটু আপনার এই গল্পটা বা ঠিক মানে কি করছিলেন? এটা এটা এখন আমি বলি যে এটার আমার দিক থেকে যেটা হয়েছে, আমাদের একটা দুঃখজনক বিষয় আছে, সেটা বলতে হয়। সেটা হচ্ছে আমরা যারা মধ্যবিত্ত, আমরা কিন্তু খুব সুবিধাভোগী। রাষ্ট্রের নির্যাতনের শিকার কিন্তু মধ্যবিত্ত প্রথমে হয় হচ্ছে নিম্নবর্তের মানুষ। ফলে আমি একটা মধ্যবিত্তের সন্তান, ফলে রাষ্ট্রের যে সরাসরি নির্যাতনের শিকার আমি ওইভাবে হইনি। কিন্তু যখন আমি কথা বলতে গেছি, যখন আমার ইতিহাস নিয়ে কথা বলতে গেছি, যখন আমার সংস্কৃতি চর্চা করতে গেছি, তখনই আমি দেখেছি যে রাষ্ট্রযন্ত্র কিভাবে ব্যক্তির স্বাধীন বিকাশের পথে বাধা হয়ে দাঁড়ায়। প্রথম যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের সাংস্কৃতিক ইতিহাস নিয়ে, আমাদের জাতিগত ইতিহাস নিয়ে। আমি যখন লিখতে শুরু করেছি 25 বছর 30 বছর আগে, দেখলাম যে এখানে এমন একটা অবস্থা তৈরি হয়ে আছে যে 19 শতকে যে নয়া মধ্যবিত্ত শ্রেণী গজিয়ে উঠেছিল কলিকাতায়, যারা একসময় মুসলমান আমির ওমরাদের মোসাহেবি করত, তারা আবার ইংরেজদের মোসাহেবের সূত্রে হঠাৎ করে অর্থবিত্তের মালিক হলো। তাদের হাতে চলে গেল বোর্ড, স্কুল, কলেজ, পাঠ্যপুস্তকের বোর্ড, প্রশ্নপত্র থেকে শুরু করে তারাই সব নির্ধারণ করলো। তারা এমন একটা অবস্থা তৈরি করলো যে এখানে মুসলমানের পড়াশোনার কোনো উপায় থাকলো না। আমি, আমার একটা বই আছে, ভাষার উপনিবেশ বাংলা সাহিত্যের, বাংলা ভাষার রূপান্তরের ইতিহাস। আমি এখানে দেখিয়েছি যে 1820 সাল থেকে 29 সালের মধ্যে যেসব বই রচিত হয়েছে, 22টা বই বেরিয়েছে, এর মধ্যে 20টাই হচ্ছে হিন্দু পুরাণ এবং আখ্যান সম্পর্কিত। ফলে যে মুসলমানের ছেলেটি ওখানে স্কুলে যায়, তার পক্ষে কিন্তু এই স্কুলে পড়া সম্ভব না।
ফলে আমরা যেটা বলি যে মুসলমান ইচ্ছা করে বাংলা পড়া থেকে সরে গেছে, সেটা সত্যি না। পড়ার পরিবেশটা ছিল না। আমাদের বুদ্ধিজীবীরা দীর্ঘদিন আমাদের মিথ্যা কথা বুঝিয়েছে আমাদেরকে বলেছে মুসলমান বাংলা পড়তে চায়নি। আসলে তা না, মুসলমানের বাংলা পড়ার সুযোগ ছিল না। প্রথমত আর্থিকভাবে এরা নিঃস্ব হয়ে গিয়েছিল, নিঃস্ব করে ফেলেছিল। দ্বিতীয়ত এমন পাঠ্যসূচি নির্ধারণ করা হয়েছিল তার পক্ষে সেটা পড়া সম্ভব ছিল না। তৃতীয়ত এইসব স্কুলে মুসলমানদেরকে বারান্দায় দাঁড় করিয়ে রাখা হতো। এটার ইতিহাস আছে। এটা যখন আমি জানতে পারি, আমি ইতিহাসের ভিতরে ঢুকি, আমি দেখি যে বাঙালির ইতিহাস যেভাবে লেখা হয়েছে সেটা একটা ডাহা মিথ্যা ছাড়া আর কিছুই না। এই ইতিহাসে কলিকাতা হচ্ছে কেন্দ্র। বাঙালির ইতিহাস এবং বাঙালির সাংস্কৃতিক ইতিহাসের কেন্দ্র হচ্ছে কলিকাতা। কিন্তু বাস্তবতা হচ্ছে এই, যেটা আমি 20 বছরের অধ্যয়ন সূত্রে পড়ে জেনেছি, যে বাস্তবতা হচ্ছে এই যে বাঙালি জাতি, বাঙালির ইতিহাস এবং বাঙালির সংস্কৃতির কেন্দ্র হচ্ছে বাংলাদেশের মধ্যাঞ্চল। ফরিদপুর, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লার অংশ বিশেষ, বগুড়া, টুকুরা, এইগুলো নিয়ে যে বৃহত্তর এলাকা, এইটা বঙ্গ নামে বিকশিত হয়েছে। এইখানে যে বৌদ্ধ সংস্কৃতি, এইটা হচ্ছে বাংলার আদি সংস্কৃতি। এবং বাংলার আদি বাসিন্দারা হচ্ছে মানে প্রোটো অস্ট্রালয়েড, যেটাকে বলে আদি অস্ট্রেলীয়, মানে মুন্ডা, ওরাও, সাঁওতাল, যাদেরকে এখন আমরা আদিবাসী বলি কিংবা ক্ষুদ্র জাতিসত্তা বলি, আর আসলে এরাই বাঙালি পূর্বপুরুষ। তাহলে এই বাঙালির যে ইতিহাসে, বাঙালির যে সংস্কৃতি, সেটা হচ্ছে এই মাটিতে, আমার মাটিতে। এইটাকে ওরা জাস্ট একটা হাইজ্যাক করার মতো নিয়ে গেছে, নিয়ে গিয়ে একটা নতুন ইতিহাস তৈরি করেছে, যে বাঙালি জাতির ইতিহাস হচ্ছে কলিকাতা কেন্দ্রিক, তার সংস্কৃতির ইতিহাস, তার সাহিত্যের ইতিহাস হচ্ছে কলিকাতা কেন্দ্রিক। সবকিছু যখন কলিকাতা কেন্দ্রিক হয়ে উঠলো জাতীয় ইতিহাস, তখন আমার জনমানুষের 90% লোক এর মধ্যে একটা বিরূপ মনোভাব পোষণ করতে শুরু করলো। এইটা বুঝতে আমার 20 বছরের একটা যাত্রা, একটা 20 বছরের সফর ছিল, অধ্যয়নের সফর, পড়াশোনার সফর। সারা বাংলাদেশ আমি ঘুরে বেরিয়েছি, সারা বাংলাদেশে আমি খনন কেন্দ্রগুলো দেখেছি যে এইখানে বাঙালি জাতির উৎপত্তি, এইখানেই তার বিকাশ, এইটাই বাঙালি জাতি। এবং পশ্চিমবঙ্গের মানুষ, তুমি শুনলে অবাক হবা যে পশ্চিমবঙ্গের মানুষ বাঙালি হয়েছে 1352 সালে। শামসুদ্দিন ইলিয়াস যখন গোটা অঞ্চলটাকে বাংলা ঘোষণা করেছে এবং গোটা জনগোষ্ঠীকে বাঙালি বলেছে, নিজেকে বলেছে শাহী বাঙালি, তখন এরা বাঙালি হয়েছে। ফলে এই ইতিহাস আমাকে খুব বিক্ষুব্ধ করে। ফলে আমার যাত্রাটা ছিল এই যে কলিকাতা কেন্দ্রিক আধিপত্যের বিরুদ্ধে, সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে, ভাবতাত্ত্বিক আধিপত্যের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে আমি লেখালেখি করেছি। আমার অনেক বইপত্র আছে, যেগুলো অনেকগুলো পাঠকপ্রিয়তা পেয়েছে, জনপ্রিয়, তুমি অনেকগুলোর নামও জানো। এর মধ্য দিয়ে যে আমরা প্ল্যাটফর্ম তৈরি করেছি, আমি তো মনে করি এই নতুন প্রজন্মের ছেলেরা যে এইভাবে হঠাৎ করে বিক্ষুব্ধ হয়ে উঠলো, হঠাৎ করে কথা না, এই যে তারা একসাথে হতে পারবে, নিশ্চয়ই এই যে আমার মতো আরো অসংখ্য মানুষ লিখেছে, নিশ্চয়ই কথা বলেছে, অনেক লোক কথা বলেছে, অনেকদিন ধরে অনলাইনে কথা বলেছে, এই পটভূমিটা কিন্তু এইভাবে তৈরি হয়েছে। ফলে আমি এটাকে দেখি হচ্ছে এই চোখে আর কি। তাহলে এই যে আপনি বললেন ইতিহাসের এই ঝামেলা, এর সাথে আমাদের শাসক গোষ্ঠীর কি ঝামেলা ছিল? মানে দুই ঝামেলা কি একত্রিত হয়েছিল, যে কারণে আপনাকে 25 বছর এই লড়াইটা করতে হয়েছে? এটা একটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে। এইটা যেটা হয়েছে, আমি যেটা মনে করি, আমার যখন জ্ঞান বুদ্ধি কাজ করে সেই 80-র পর থেকে, এরশাদের সময় থেকে, যে এরশাদ সাহেব সাংস্কৃতিকভাবে কিছুটা সচেতন মানুষ ছিল, কিন্তু এরপর থেকে 91-এর পর থেকে আমার যেটা মনে হয় যে শাসক গোষ্ঠী সংস্কৃতি নিয়ে কখনো ওইভাবে, ইতিহাস নিয়ে কখনো ওইভাবে মাথা ঘামেনি যতটা ক্ষমতা নিয়ে মাথা ঘামিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে যেটা হয় সব সময়, যে দুই টার্মে আমি দেখলাম যেটা হয়, সেটা হচ্ছে কলিকাতামুখী একটা ফোর্স সংস্কৃতির ক্ষেত্রে কিভাবে যেন একটা প্রচন্ড ক্ষমতাধর একটা ফোর্স হিসেবে আত্মপ্রকাশ করে, এবং এরা রাষ্ট্রের যত যোগাল আছে প্রচারের জন্য, যেসব যন্ত্র আছে, সেগুলো সবগুলো কবজা করে নেয়। বাংলা একাডেমি বলো, শিল্পকলা একাডেমি বলো, রেডিও, টেলিভিশন, পত্র পত্রিকা, বইপত্র, টেক্সট বুক বোর্ড, সিলেবাসের কমিটি, এভরিথিং, সবকিছু তার দখলে চলে যায়। এবং এই বিষয়ে আমি সবসময় যেটা দেখেছি, আওয়ামী লীগ কখনো মাথা ঘামায় না, কখনো চিন্তা করে না যে এটা কি হচ্ছে, আমার দেশের বিরুদ্ধে যাচ্ছে কিনা, আমার জাতির বিরুদ্ধে যাচ্ছে কিনা, এটা আমি ভাবি কিংবা চিন্তা করি, এটা কখনো করে না। মাথা কামায়নি নাকি আওয়ামী লীগ এটার সাথে অ্যালায়েন্স ছিল? এটা একটা প্রশ্ন, যে অ্যালায়েন্স ছিল কিনা। গত 15 বছরের শাসনে কিন্তু আমরা বারবার তাদের মুখে শুনেছি ভারত প্রেমের কথা, শুনেছি কলিকাতা মুখের কথা, শুনেছি কলিকাতার মানুষের সাথে তারা আত্মীয়তার কথা শুনেছি, এবং নানাভাবে বাংলাদেশকে পশ্চিমমুখী করার, কলিকাতামুখী করার, ভারতমুখী করার একটা প্রবণতা তাদের মধ্যে ছিল। ফলে এর দায় দায়িত্ব কিন্তু তাদের উপরই পড়তো। হয়তো এমনও হয়ে থাকতে পারে যে এই শক্তিটাকে তারাই ব্যবহার করেছে, যে আওয়ামী লীগের চেহারাটা যাতে সহনীয় রূপে উপস্থাপন করে।
আলটিমেটলি কিন্তু তাই হয়। সংস্কৃতি কর্মীরা এই কাজটাই করে। স্বৈর শাসকের দোসর হিসাবে যে সাংস্কৃতিক গোষ্ঠী যেটা গজায়, তার কাজ হচ্ছে স্বৈর শাসককে সহনীয় মাত্রায় মানুষের কাছে উপস্থাপন করা। তার খারাপ চেহারাটাকে, তার রাক্ষসের চেহারাটাকে মানুষের চেহারা হিসেবে উপস্থাপন করা। এই কাজটা কিন্তু 15 বছর ধরে এরা করেছে। ফলে আলটিমেটলি হয়তো আমার কাছে যেটা মনে হয় যে হ্যাঁ, এক জায়গায় হয়তো তাদের একটা অ্যালাইনমেন্ট ছিল, না হলে এটা 15 বছর ধরে কেন টিকে থাকে? 15 বছর ধরে এরা কেন টিকে থাকলো দীর্ঘদিন ধরে? এবং এরা কিন্তু এখনো সক্রিয় আছে। তুমিও যেরকম জানো, আমরাও সেরকম জানি, এরা এখনো সক্রিয় আছে নানাভাবে, নানা রূপে এসব কথাবার্তা বলছে। হ্যাঁ, হয়তো অ্যালাইন ছিল, না হলে এটা করতো না। হ্যাঁ, আপনার সাংস্কৃতিক যে টুলস গুলা, সাংস্কৃতিক যে ভাবধারাগুলো দীর্ঘদিন ইতিহাসে গড়ে উঠে একটা লম্বা সময়ে, সেটা তো শুধুমাত্র শাসক শ্রেণীর পতনের মধ্য দিয়ে বা একটা নির্দিষ্ট সরকার পতনের মধ্য দিয়ে আপনার উবে যায় না। না, উবে যায় না। সমস্যাটা হচ্ছে এই জায়গায়, এটা এত শক্ত একটা বীজ, এটাকে তুলতে হলে, উপড়াতে হলে আরেকটা সাংস্কৃতিক টোটাল কালচারাল রেগুলেশনের প্রয়োজন। আমার মনে হয় যেটার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া উচিত। আমি অনেকদিন থেকে বলছি। এটা কোন ক্ষেত্রে? এটা কি শুধুমাত্র আপনি পারফর্মিং আর্ট? না, না, আমাদের যেটা এখন করা দরকার যে আমাদের জাতীয় সংস্কৃতির ইতিহাসটাকে পুনরুদ্ধার করা দরকার। তারও আগে যেটা করা দরকার, বাঙালি জাতির ইতিহাসটাকে পুনর্লেখন করা দরকার। আমি যদি জানতে পারি যে আমার জাতি এখান থেকে গজিয়েছে এবং এই মাটিতে যা জন্মে সেইটাই হচ্ছে আমার সংস্কৃতি, সেইটাই আমার ইতিহাস, তাহলে এর প্রতি যে আমার টান, যে ভালোবাসা গজাবে, যাবতীয় জনমানুষের, সাধারণ মানুষের যে ভালোবাসা গজাবে, সেইটাই এটাকে টিকিয়ে রাখবে। ফলে এই ইতিহাসটাকে আমার ঠিক করতে হবে। যে ইতিহাস লেখা হয়েছে সেটা বিস্ময়করভাবে, তোমাকে আমি একটা উদাহরণ দিই, যে বাংলাদেশের ইতিহাস লেখার দুইটা যুগ, একটা হিন্দু যুগ, একটা মুসলিম যুগ। অথচ বাংলাদেশ কখনোই হিন্দু রাষ্ট্র ছিল না, কখনোই হিন্দু রাষ্ট্র ছিল না। 600 বছর ধরে ছিল এটা বৌদ্ধ রাষ্ট্র, এরপরে মুসলিম রাষ্ট্র। যদি ধর্মের ভিত্তিতে আমি বিভাজন করতে চাই, মাঝখানে 75 বছর ধরে সেনেরা শাসন করেছে, খুব একটা ব্রিফ পিরিয়ড অফ টাইম। এই 75 বছরে এমন কোন পরিবর্তন একটা সমাজে কিংবা রাষ্ট্রে হতে পারে, সূচনা হতে পারে পরিবর্তনের, সেইটাও হয়নি। বৌদ্ধরা যখন এখানে দেখেছে যে সেনেরা হিন্দু কালচারকে এখানে ইন্ট্রোডিউস করতে চাচ্ছে, নানাভাবে হিন্দু ধর্মকে প্রমিনেন্ট করতে চাচ্ছে, বৌদ্ধরা গিয়ে বক্তের খিচিকে নিয়ে এসছে। এসব ইতিহাস কিন্তু তোমার প্রচলিত ইতিহাসে পাবা না, যে বৌদ্ধদের একটা দল বক্তিয়ার খিলজিকে গিয়ে বলছে যে এখানে তোমরা আসো, এখানে এই হচ্ছে, আমরা তোমাদের পক্ষে আছি। এই কিন্তু বক্তিয়ার খিলজি এখানে বাংলায় হামলা করল। ফলে এই যে বৌদ্ধ সভ্যতা থেকে আমার সূচনা, বাঙালির যাত্রা, এবং ইসলামের সংস্পর্শে আসার পর তার একটা পরিপুষ্ট রূপ আমরা পাই, বাংলা ভাষার একটা পরিপুষ্ট রূপ পাই। আরবি, ফার্সি, ইরানি, তুর্কি, এই সমস্ত ভাষার সংস্পর্শ, পর্তুগিজ, ইংরেজি ভাষার সংস্পর্শ মিলে বাংলার যে একটা খুব ক্ষমতাবান ভাষা হয়ে ওঠার যে ইতিহাস, সেই ইতিহাসেরা সম্পূর্ণ ধ্বংস করেছে, সম্পূর্ণ উল্টে দিয়েছে। ফয়েজ ভাই, এই যে জুলাই গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে আপনার ভূমিকা এবং হচ্ছে অভিজ্ঞতা কি ছিল? জুলাই গণ অভ্যুত্থান এমন একটা সময় যে এটার কথা ভাবলে আমি খুব উদ্দীপনা বোধ করি। দীর্ঘ সময় ধরে আমরা যখন হতাশ হয়ে পড়েছিলাম, একটা নিরাশার মধ্যে ছিলাম, এর পরপরই কিন্তু জুলাই গণ অভ্যুত্থান এমন একটা অবস্থা তৈরি করলো যে আমরা আবার নতুন করে চিন্তা করতে, হতাশা থেকে কাটিয়ে উঠে একটা উদ্দীপনার মধ্যে আমরা চলে আসছিলাম। সেই সময়টা খুব আমার জীবনে খুবই একটা, বলবো যে উদ্দীপ্তময় সময়। জুলাই গণ অভ্যুত্থানে আমার 2 মেয়ে ইউনিভার্সিটি পড়ে, একজন ব্রেকে আর একজন ঢাকা ইউনিভার্সিটি, দুইজনই জুলাই গণ অভ্যুত্থানের লড়াইয়ে যুক্ত ছিল। ফলে প্রথম দিকে যেটা হয়েছে, আমরা খুব টেনশনে ছিলাম এদেরকে নিয়ে। যখন 18-19 জুলাই বিপুল পরিমাণ ছাত্র জনতা বিভিন্ন জায়গায় পুলিশের গুলিতে নিহত হলো, দুষ্কৃতিকারী আওয়ামী লীগের গুলিতে নিহত হলো, এর পরপরই আমার মনের মধ্যে একটা ভয় চলে আসলো। আমরা এদের সাথে সাথে মিছিলে যাওয়া শুরু করলাম। সেটা খুব মজার ঘটনা, যে গিয়ে দেখলাম যে অনেক গার্ডিয়ান বাচ্চাদের পাশাপাশি মিছিলে হাঁটতেছে। সেটা একটা অভূতপূর্ব দৃশ্য। আমার মনে আছে যে এক মহিলা হাঁটতেছে, আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি প্রতিদিন আসেন? বলে আমি প্রতিদিনই আসি। এবং সে বলতেছিল যে আমার ছেলেমেয়েরা যা করছে আমার এটার সাপোর্ট আছে এবং আমি দরকার হলে প্রতিদিন মিছিল করবো। আমি কোনোদিন আমি যেতাম, কোনোদিন আমার ওয়াইফ জোহরা পারুল ও যেত। এবং আমাদের তো নৈতিক সমর্থন তো ছিলই। আর জাকারিয়া, তুমি তো জানো যে তোমার সাথে আমার একটা সম্পর্ক আছে, আমার লেখালেখি, দীর্ঘদিনের যে লেখালেখি,
ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ব্যক্তির স্বাধীনতা, ব্যক্তির স্বাধীন বিকাশের পরিবেশ তৈরির বিরুদ্ধে, রাষ্ট্রযন্ত্রের শোষণের বিরুদ্ধে আমার তো বিভিন্ন বইপত্র আছে। ফলে আমি মনে করি যে এই জুলাই গণঅভ্যুত্থানে আমার অংশগ্রহণটা আসলে 20-25 বছরের দীর্ঘ একটা লেখালেখির মধ্যে। আর ব্যক্তিগতভাবে আমি অনেক মিছিলে অংশগ্রহণ করেছি আমার মেয়ের সাথে গিয়ে। 5ই আগস্টের কথা তোমাকে বলি, 9টার সময় আমি আমার মেয়েকে ফোন দিলাম, কি অবস্থা? সে বললো যে আজকে তো শেষ। আর সবাই বলতেছিল যে আজকে আপু আর কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ আজকে সব শেষ হয়ে যাবে। না, 4টা আগস্টের কথা। তো আমি গেলাম, গিয়ে দেখলাম যে টিএসসি তে লোকে লোকারণ্য। প্রতিদিনের মতো চেষ্টা করলাম আমার কাছে যাওয়ার, সে বললো আজকে এখানে কাছে আসা যাবে না, এত মানুষ আমাদেরকে ঘেরাও করে রেখেছে, তোমাদের ভয়ের কোনো কারণ নেই। তো দীর্ঘ সময় ধরে আমি জাদুঘরের সামনে দাঁড়িয়েছিলাম, আমি মিছিলের পাশে দাঁড়িয়েছিলাম। আমার বারবার ইচ্ছা হচ্ছিল যে মিছিলে এদের সাথে যোগ দিই। এমন একটা উদ্দীপনা কাজ করছিল যে এখনই মিছিলে যাই এবং স্লোগান দিই, কিন্তু স্লোগানটা দেই নাই এই জন্যে যে আমরা, আমাদের একটা বয়স হয়েছে, আমরা বুদ্ধিবৃত্তিক দায়িত্ব পালন করি, সেটা দীর্ঘদিন ধরে করে আসছি। এদেরকে উদ্দীপ্ত করা লেখালেখির মাধ্যমে, কথার মাধ্যমে, সেটা দীর্ঘদিন ধরে করছিলাম। এই যে অংশগ্রহণ কিছুটা, এটাও আমাকে আজকে গর্বিত করে। আমি মনে করি যে এই যে আমার বাচ্চার সাথে গিয়ে অংশগ্রহণ করেছি, এটাও কম না। 1 তারিখের একটা ঘটনা বলি। ও গেছে হচ্ছে মিছিলে, 1 তারিখে আমি ব্যাংক, সেদিন আমার অফিস শেষ, বেরিয়ে বাচ্চাকে খোঁজ করলাম, আমাকে ফোন করলাম, বললো যে আমরা মিছিল নিয়ে সেগুন বাগিচার দিকে আসতেছি। মতিঝিল থেকে বেরিয়ে আমি সেগুন বাগিচা আসলাম। শখানেক ছেলে মনে হয়, এই সময় একটা পুলিশের গাড়ি আসলো। এমন দুঃসাহসীরা সাথে সাথে মৌচাকের মতো পুলিশের গাড়িতে হামলা করলো। ঠিক হলো সেগুন বাগিচা না, ওই যে মৎস্য ভবনের যে মোড়টা, এখানে। আমি আমার মেয়েকে বললাম চল দৌড়াই, মেয়ে দৌড়াতে নারাজ, সে বলছে আমি দৌড়াবো না। সে দাঁড়ায় থাকলো, আমিও দাঁড়ায় থাকলাম এখানে, এবং কিছুক্ষণের মধ্যে পুলিশের গাড়িতে আগুন ধরে গেল, পুলিশের গাড়ি পোড়ায় ফেললো। তো আমি এদিনই, এর আগেই বুঝেছি যে আসলে এই শাসন আর টিকবে না। যতগুলো আন্দোলন এর আগে দেখেছি, আর এর চরিত্র দুইটার ভিন্ন। 18-19 জুলাই যে পরিমাণ ছেলে মেরেছে, মারার পর যেভাবে মানুষ, আরো বিপুল পরিমাণ মানুষ এসে যুক্ত হয়েছে, তাতে বোঝা গিয়েছিল যে মেরে, খুন করে, গুলি করে এই আন্দোলন আর দমন করা যাবে। তো এই অভিজ্ঞতা আমার, এবং এই অভিজ্ঞতার জন্য আমি বললাম, যেটা বললাম যে একটা উদ্দীপনার জায়গা হয়ে আছে। 30 জুলাই আমি একটা কবিতা লিখেছিলাম, প্রথমে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, পরে কি মনে করে আবার সরিয়ে নিয়েছি, যেহেতু সরকারি চাকরি করি। সেই কবিতাটা আছে, সেই কবিতাটা ছিল 2টা লাইন, প্রথম 2টা লাইন আমার মনে আছে যে তোমরা তো বলছিলা তোমরাও বাঙালি, তবে কেন তোমার ভোট পাক হানাদারের ভোটের মতো আমার ভাইয়ের গল্প। লম্বা কবিতা। ফলে এই আবেগ এবং এই বিশ্বাস, নতুন যে আশা, এটা ওই সময়ের অভিজ্ঞতার সঙ্গে হয়ে আছে। এটা চমৎকার অভিজ্ঞতা আমার জীবনে। আমরা 91 আন্দোলন দেখেছি, কিন্তু কখনো এমনটা দেখিনি। এই যে আপনি বললেন দীর্ঘ 20-25 বছর আপনি এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করছেন, মানে এই যে ধারাবাহিকতা আপনি তৈরি করে, হ্যাঁ এক অর্থেই এই যে তৈরি করেছেন, তাহলে এই যে বড় একটা পাটাতন, এই জায়গায় বসে আপনি গণঅভ্যুত্থানের তাৎপর্যটাকে ঠিক কিভাবে ব্যাখ্যা করবেন? আমি বিস্তারিত শুনতে চাই একটু আপনার কাছে। আচ্ছা, এটা একটা চমৎকার একটা কথা, কারণ এই সময় এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, গণঅভ্যুত্থানের কার্যকারিতা, সাফল্য নিয়ে নানা মহল থেকে নানাভাবে কথা হচ্ছে। যারা পরাজিত তারাও কথা বলছে, তারা একরকম ভাবে ব্যাখ্যা করছে। ফলে এই বিষয়টা নিয়ে আমাদের চিন্তা করা দরকার এবং কথা বলা দরকার। গণঅভ্যুত্থান, আমি যেটা বললাম যে আওয়ামী লীগের শাসন একটা এমন অবস্থায় পৌঁছেছিল যেটা পাষাণ জগদ্দল পাথরের মতো মনে হচ্ছিল, এবং পুলিশ বাহিনীকে এরা এমন জায়গায় নিয়ে গিয়েছিল, পুলিশ সব নিশ্চিত ছিল যে 50-100 বছর ধরে আমার ছেলেরা আবার পুলিশ হবে এবং শাসন এরকম চলতে থাকবে। একটা প্যারালাল গভর্নমেন্ট কিন্তু পুলিশের দাঁড়িয়ে গিয়েছিল, এটা আমরা সবাই জানি। একদিকে আওয়ামী লীগ, আর একদিকে পুলিশ। ফলে সবাই নিশ্চিত ছিল যে এটা আর কখনো পরিবর্তন হবে না। ফলে এই গণঅভ্যুত্থানের ফলে যেটা ঘটেছে, মানুষের একটা বিশ্বাস জন্মেছে যে স্বৈর শাসনের বিরুদ্ধে জনতা এক হওয়ার একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে একদিকে। আরেকটা হয়েছে যে যত বড় স্বৈর শাসকই হোক, যত বড় নির্যাতনকারী হোক, মানুষ যদি জাগে, সেই শক্তি আর টিকতে পারে না। এটা কিন্তু আমাদের অভিজ্ঞতার মধ্যে, আমাদের স্মৃতির মধ্যে দীর্ঘদিন থাকবে। সেটা নির্ভর করে হচ্ছে দীর্ঘদিন আমরা রাখবো কিনা। কারণ আমাদের গণঅভ্যুত্থানের পরে আমাদের অনেক কাজ আছে, সেটা আমরা এখনো ওইভাবে করছি না। যদি দীর্ঘদিন এটা জাগরুক থাকে আমাদের পপুলার কালচারের মধ্যে, আমাদের সংস্কৃতি সাহিত্যের মধ্যে, আমাদের সিনেমার মধ্যে, তাহলে এই যে শক্তি, এই শক্তিটা কিন্তু সারা জীবন আমাকে একটা উদ্দীপনা যোগাবে, সাহস যোগাবে, এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে যে পরিমাণ সাহস দরকার, উদ্দীপনা দরকার, সেটা সারা জীবনে এটা যোগাবে।
ফলে এটার তাৎপর্যটা এত ব্যাপক আমি মনে করি যে এটার তাৎপর্য এখনো বোঝা যাবে না, আরো পরে বোঝা যাবে যদি এটাকে আমরা ওইভাবে সংস্কৃতির মধ্যে ছড়িয়ে দিতে পারি। এটার একটা তাৎপর্য বললাম এই যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর একটা অভিজ্ঞতা মানুষের তৈরি হয়েছে। আরেকটা জিনিস তৈরি হয়েছে, একটা বড় একটা বিষয়, সেটা হলো যে প্রথম দিকে ছাত্ররাই আন্দোলন করে তুলেছে, ধীরে ধীরে এখানে গার্ডিয়ানরা এসেছে। তারপরে আমরা যেটা দেখছি, রিক্সাওয়ালা মারা যাচ্ছে, প্লাম্বার মারা যাচ্ছে, মিস্ত্রি মারা যাচ্ছে। এরা কেন মারা যাচ্ছে? ক্রস ফায়ারে মারা যাচ্ছে আমি বিশ্বাস করি না। কেন জানি মনে হচ্ছে যে এরা অংশগ্রহণ করেছে। পরে আমরা জেনেছি যে সমস্ত সেক্টরের মানুষ কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। এই যে অন্যায়ের শিকার মানুষগুলা একসাথে হওয়া যাতে শিখেছে, এটা কিন্তু আমাদের স্মৃতিতে থাকবে, অভিজ্ঞতায় থাকবে, যদি আদারওয়াইজ আমরা এটাকে নষ্ট না করি। ফলে এইটা একটা বড় তাৎপর্য যে রাজনৈতিক মঞ্চ ছাড়া, 14 দল, 15 দল, 20 দল, 22 দল এইসব ছাড়াই সারা দেশের মানুষ এক হয়ে গেছে। তার মানে বিন্দুটা হচ্ছে যে ব্যক্তির উপর যে অন্যায়, ব্যক্তির উপর যে শোষণ, রাষ্ট্রযন্ত্রের যে জাঁতাকল ব্যক্তির উপর থাকে, এর বিরুদ্ধে মানুষ একসাথে হওয়া শিখেছে। আমরা যদি আগামী 1, 2, 3, 5 বছর এই জিনিসগুলো আমাদের সংস্কৃতিতে ছড়িয়ে দিতে পারি, মানুষের মগজে পৌঁছে দিতে পারি, মানুষের স্মৃতিতে যদি রক্ষা করতে পারি, এটার তাৎপর্য হবে অপরিসীম। এবং বাংলাদেশে স্বৈরশাসন আরেকবার আসার আগে 10 বার চিন্তা করবে এবং মানুষও স্বৈরশাসনের আগেই রুখে দাঁড়ানো শিখবে। আমি মনে করি এটার তাৎপর্য হচ্ছে, বড় জায়গাটা হচ্ছে এটা। এই যে আপনি 20-25 বছরের কথা বললেন, সেইটা একটু আপনার এই গল্পটা বা ঠিক মানে কি কিভাবে? করছিলেন? এটা এখন আমি বলি যে এটার আমার দিক থেকে যেটা হয়েছে, আমাদের একটা দুঃখজনক বিষয় আছে, সেটা বলতে হয়। সেটা হচ্ছে আমরা যারা মধ্যবিত্ত, আমরা কিন্তু খুব সুবিধাভোগী। রাষ্ট্রের নির্যাতনের শিকার কিন্তু মধ্যবিত্ত প্রথমে হয় হচ্ছে নিম্নবর্তের মানুষ। ফলে আমি একটা মধ্যবিত্তের সন্তান, ফলে রাষ্ট্রের যে সরাসরি নির্যাতনের শিকার আমি ওইভাবে হইনি। কিন্তু যখন আমি কথা বলতে গেছি, যখন আমার ইতিহাস নিয়ে কথা বলতে গেছি, যখন আমার সংস্কৃতি চর্চা করতে গেছি, তখনই আমি দেখেছি যে রাষ্ট্রযন্ত্র কিভাবে ব্যক্তির স্বাধীন বিকাশের পথে বাধা হয়ে দাঁড়ায়। প্রথম যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের সাংস্কৃতিক ইতিহাস নিয়ে, আমাদের জাতিগত ইতিহাস নিয়ে। আমি যখন লিখতে শুরু করেছি 25 বছর 30 বছর আগে, দেখলাম যে এখানে এমন একটা অবস্থা তৈরি হয়ে আছে যে 19 শতকে যে নয়া মধ্যবিত্ত শ্রেণী গজিয়ে উঠেছিল কলিকাতায়, যারা একসময় মুসলমান আমির ওমরাদের মোসাহেবি করত, তারা আবার ইংরেজদের মোসাহেবের সূত্রে হঠাৎ করে অর্থবিত্তের মালিক হলো। তাদের হাতে চলে গেল বোর্ড, স্কুল, কলেজ, পাঠ্যপুস্তকের বোর্ড, প্রশ্নপত্র থেকে শুরু করে তারাই সব নির্ধারণ করলো। তারা এমন একটা অবস্থা তৈরি করলো যে এখানে মুসলমানের পড়াশোনার কোনো উপায় থাকলো না। আমি, আমার একটা বই আছে ভাষার উপনিবেশ বাংলা সাহিত্যের, বাংলা ভাষার রূপান্তরের ইতিহাস, আমি এখানে দেখিয়েছি যে 1820 সাল থেকে 29 সালের মধ্যে যেসব বই রচিত হয়েছে, 22টা বই বেরিয়েছে, এর মধ্যে 20টাই হচ্ছে হিন্দু পুরাণ এবং আখ্যান সম্পর্কিত। ফলে যে মুসলমানের ছেলেটি ওখানে স্কুলে যায়, তার পক্ষে কিন্তু এই স্কুলে পড়া সম্ভব না। ফলে আমরা যেটা বলি যে মুসলমান ইচ্ছা করে বাংলা পড়া থেকে সরে গেছে, সেটা সত্যি না। পড়ার পরিবেশটা ছিল না। আমাদের বুদ্ধিজীবীরা দীর্ঘদিন আমাদের মিথ্যা কথা বুঝিয়েছে, আমাদেরকে বলেছে মুসলমান বাংলা পড়তে চায়নি। আসলে তা না, মুসলমানের বাংলা পড়ার সুযোগ ছিল না। প্রথমত আর্থিকভাবে এরা নিঃস্ব হয়ে গিয়েছিল, নিঃস্ব করে ফেলেছিল। দ্বিতীয়ত এমন পাঠ্যসূচি নির্ধারণ করা হয়েছিল, তার পক্ষে সেটা পড়া সম্ভব ছিল না। তৃতীয়ত এইসব স্কুলে মুসলমানদেরকে বারান্দায় দাঁড় করিয়ে রাখা হতো। এটার ইতিহাস আছে। এটা যখন আমি জানতে পারি, আমি ইতিহাসের ভিতরে ঢুকি, আমি দেখি যে বাঙালির ইতিহাস যেভাবে লেখা হয়েছে, সেটা একটা ডাহা মিথ্যা ছাড়া আর কিছুই না। এই ইতিহাসে কলিকাতা হচ্ছে কেন্দ্র। বাঙালির ইতিহাস এবং বাঙালির সাংস্কৃতিক ইতিহাসের কেন্দ্র হচ্ছে কলিকাতা। কিন্তু বাস্তবতা হচ্ছে এই, যেটা আমি 20 বছরের অধ্যয়ন সূত্রে পড়ে জেনেছি, যে বাস্তবতা হচ্ছে এই যে বাঙালি জাতি, বাঙালির ইতিহাস এবং বাঙালির সংস্কৃতির কেন্দ্র হচ্ছে বাংলাদেশের মধ্যাঞ্চল। ফরিদপুর, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লার অংশ বিশেষ, বগুড়া, টুকুরা, এইগুলো নিয়ে যে বৃহত্তর এলাকা, এইটা বঙ্গ নামে বিকশিত হয়েছে। এইখানে যে বৌদ্ধ সংস্কৃতি, এইটা হচ্ছে বাংলার আদি সংস্কৃতি। এবং বাংলার আদি বাসিন্দারা হচ্ছে মানে প্রোটো অস্ট্রালয়েড, যেটাকে বলে আদি অস্ট্রেলীয়, মানে মুন্ডা, ওরাও, সাঁওতাল, যাদেরকে এখন আমরা আদিবাসী বলি কিংবা ক্ষুদ্র জাতিসত্তা বলি, আর আসলে এরাই বাঙালি পূর্বপুরুষ। তাহলে এই বাঙালির যে ইতিহাসে, বাঙালির যে সংস্কৃতি, সেটা হচ্ছে এই মাটিতে, আমার মাটিতে। এইটাকে ওরা জাস্ট একটা হাইজ্যাক করার মতো নিয়ে গেছে, নিয়ে গিয়ে একটা নতুন ইতিহাস তৈরি করেছে, যে বাঙালি জাতির ইতিহাস হচ্ছে কলিকাতা কেন্দ্রিক, তার সংস্কৃতির ইতিহাস, তার সাহিত্যের ইতিহাস হচ্ছে কলিকাতা কেন্দ্রিক। সবকিছু যখন কলিকাতা কেন্দ্রিক হয়ে উঠলো জাতীয় ইতিহাস, তখন আমার জনমানুষের 90% লোক এর মধ্যে একটা বিরূপ মনোভাব পোষণ করতে শুরু করলো।
এইটা বুঝতে আমার 20 বছরের একটা যাত্রা, একটা 20 বছরের সফর ছিল, অধ্যয়নের সফর, পড়াশোনার সফর। সারা বাংলাদেশ আমি ঘুরে বেরিয়েছি, সারা বাংলাদেশে আমাকে খনন কেন্দ্রগুলো দেখেছি, দেখেছি যে এইখানে বাঙালি জাতির উৎপত্তি, এইখানেই তার বিকাশ, এইটাই বাঙালি জাতি। এবং পশ্চিমবঙ্গের মানুষ, তুমি শুনলে অবাক হবা যে পশ্চিমবঙ্গের মানুষ বাঙালি হয়েছে 1352 সালে। শামসুদ্দিন ইলিয়াসা যখন গোটা অঞ্চলটাকে বাংলা ঘোষণা করেছে এবং গোটা জনগোষ্ঠীকে বাঙালি বলেছে, নিজেকে বলেছে শাহী বাঙালি, তখন এরা বাঙালি হয়েছে। ফলে এই ইতিহাস আমাকে খুব বিক্ষুব্ধ করে। ফলে আমার যাত্রাটা ছিল এই যে কলিকাতা কেন্দ্রিক আধিপত্যের বিরুদ্ধে, সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে, ভাবতাত্ত্বিক আধিপত্যের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে আমি লেখালেখি করেছি। আমার অনেক বইপত্র আছে যেগুলো অনেকগুলো পাঠকপ্রিয়তা পেয়েছে, জনপ্রিয়, তুমি অনেকগুলোর নামও জানো। এর মধ্য দিয়ে যে আমরা প্ল্যাটফর্ম তৈরি করেছি, আমি তো মনে করি এই নতুন প্রজন্মের ছেলেরা যে এইভাবে হঠাৎ করে বিক্ষুব্ধ হয়ে উঠলো, হঠাৎ করে হওয়ার কথা না। এই যে তারা একসাথে হতে পারবে, নিশ্চয়ই এই যে আমার মতো আরো অসংখ্য মানুষ লিখেছে, নিশ্চয়ই কথা বলেছে, অনেক লোক কথা বলেছে, অনেকদিন ধরে অনলাইনে কথা বলেছে, এই পটভূমিটা কিন্তু এইভাবে তৈরি হয়েছে। ফলে আমি এটাকে দেখি হচ্ছে এই চোখে আর কি। তাহলে এই যে আপনি বললেন ইতিহাসের এই ঝামেলা, এর সাথে আমাদের শাসক গোষ্ঠীর কি ঝামেলা ছিল? মানে দুই ঝামেলা কি একত্রিত হয়েছিল যে কারণে আপনাকে 25 বছর এই লড়াইটা করতে হয়েছে? এটা একটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে। এইটা যেটা হয়েছে, আমি যেটা মনে করি, আমার আমার যখন জ্ঞান বুদ্ধি কাজ করে সেই 80 পর থেকে, এরশাদের সময় থেকে, যে এরশাদ সাহেব সাংস্কৃতিক ভাবে কিছুটা সচেতন মানুষ ছিল, কিন্তু এরপর থেকে 91 এর পর থেকে আমার যেটা মনে হয় যে শাসক গোষ্ঠী সংস্কৃতি নিয়ে কখনো ওইভাবে, ইতিহাস নিয়ে কখনো ওইভাবে মাথা ঘামেনি যতটা ক্ষমতা নিয়ে মাথা ঘামিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে যেটা হয় সব সময়, যে দুই টার্মে আমি দেখলাম যেটা হয়, সেটা হচ্ছে কলিকাতামুখী একটা ফোর্স সংস্কৃতির ক্ষেত্রে কিভাবে যেন একটা প্রচন্ড ক্ষমতাধর একটা ফোর্স হিসেবে আত্মপ্রকাশ করে, এবং এরা রাষ্ট্রের যত যোগাল আছে প্রচারের জন্য, যেসব যন্ত্র আছে সেগুলো সবগুলো কবজা করে নেয়। বাংলা একাডেমি বলো, শিল্পকলা একাডেমি বলো, রেডিও, টেলিভিশন, পত্র পত্রিকা, বইপত্র, টেক্সট বুক বোর্ড, সিলেবাসের কমিটি, এভরিথিং, সবকিছু তার দখলে চলে যায়। এবং এই বিষয়ে আমি সবসময় যেটা দেখেছি, আওয়ামী লীগ কখনো মাথা ঘামায় না, কখনো চিন্তা করে না যে এটা কি হচ্ছে, আমার দেশের বিরুদ্ধে যাচ্ছে কিনা, আমার জাতির বিরুদ্ধে যাচ্ছে কিনা, এটা আমি ভাবি কিংবা চিন্তা করি, এটা কখনো করে না। মাথা কামায়নি নাকি আওয়ামী লীগ এটার সাথে অ্যালাইন ছিল? এটা একটা প্রশ্ন যে অ্যালাইন ছিল কিনা। গত 15 বছরের শাসনে কিন্তু আমরা বারবার তাদের মুখে শুনেছি ভারত প্রেমের কথা, শুনেছি কলিকাতা মুখের কথা, শুনেছি কলিকাতার মানুষের সাথে তারা আত্মীয়তার কথা শুনেছি, এবং নানাভাবে বাংলাদেশকে পশ্চিমমুখী করার, কলিকাতামুখী করার, ভারতমুখী করার একটা প্রবণতা তাদের মধ্যে ছিল। ফলে এর দায় দায়িত্ব কিন্তু তাদের উপরই পড়তায়। হয়তো এমনও হয়ে থাকতে পারে যে এই শক্তিটাকে তারাই ব্যবহার করেছে যে আওয়ামী লীগের চেহারাটা যাতে সহনীয় রূপে উপস্থাপন করে। আলটিমেটলি কিন্তু তাই হয়, সংস্কৃতি কর্মীরা এই কাজটাই করে। স্বৈর শাসকের দোসর হিসেবে যে সাংস্কৃতিক গোষ্ঠী যেটা গজায়, তার কাজ হচ্ছে স্বৈর শাসককে সহনীয় মাত্রায় মানুষের কাছে উপস্থাপন করা, তার খারাপ চেহারাটাকে, তার রাক্ষসের চেহারাটাকে মানুষের চেহারা হিসেবে উপস্থাপন করা। এই কাজটা কিন্তু 15 বছর ধরে এরা করেছে। ফলে আলটিমেটলি হয়তো আমার কাছে যেটা মনে হয় যে হ্যাঁ, এক জায়গায় হয়তো তাদের একটা অ্যালাইনমেন্ট ছিল, না হলে এটা 15 বছর ধরে কেন টিকে থাকলো, 15 বছর ধরে এরা কেন টিকে থাকলো দীর্ঘদিন ধরে, এবং এরা কিন্তু এখনো সক্রিয় আছে। তুমিও যেরকম জানো, আমরাও সেরকম জানি, এরা এখনো সক্রিয় আছে, নানাভাবে, নানা রূপে এসব কথাবার্তা বলছে। হ্যাঁ, হয়তো অ্যালাইন ছিল, না হলে এটা করতো না। হ্যাঁ, আপনার সাংস্কৃতিক যে টুলস গুলা, সাংস্কৃতিক যে ভাবধারা গুলা দীর্ঘদিন ইতিহাসে গড়ে উঠে একটা লম্বা সময়ে, সেটা তো শুধুমাত্র শাসক শ্রেণীর পতনের মধ্য দিয়ে বা একটা নির্দিষ্ট সরকার পতনের মধ্য দিয়ে আপনার উবে যায় না। না, উবে যায় না। সমস্যাটা হচ্ছে এই জায়গায়, এটা এত শক্ত একটা বীজ, এটাকে তুলতে হলে, উপড়াতে হলে আরেকটা সাংস্কৃতিক টোটাল কালচারাল রেগুলেশনের প্রয়োজন। আমার মনে হয় যেটার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া উচিত। আমি অনেকদিন থেকে বলছি। এটা কোন ক্ষেত্রে? এটা কি শুধুমাত্র আপনি পারফর্মিং আর্ট? না, না, আমাদের যেটা এখন করা দরকার, যে আমাদের জাতীয় সংস্কৃতির ইতিহাসটাকে পুনরুদ্ধার করা দরকার। তারও আগে যেটা করা দরকার, বাঙালি জাতির ইতিহাসটাকে পুনর্লেখন করা দরকার। আমি যদি জানতে পারি যে আমার জাতি এখান থেকেই গজিয়েছে, এবং এই মাটিতে যা জন্মে সেইটাই হচ্ছে আমার সংস্কৃতি, সেইটাই আমার ইতিহাস, তাহলে এর প্রতি যে আমার টান, যে ভালোবাসা গজাবে, যাবতীয় জনমানুষের, সাধারণ মানুষের যে ভালোবাসা গজাবে, সেইটা এটাকে টিকিয়ে রাখবে। ফলে এই ইতিহাসটাকে আমার ঠিক করতে হবে।
যে ইতিহাস লেখা হয়েছে সেটা বিস্ময়করভাবে তোমাকে আমি একটা উদাহরণ দিই যে বাংলাদেশের ইতিহাস লেখার দুইটা যুগ, একটা হিন্দু যুগ, একটা মুসলিম যুগ। অথচ বাংলাদেশ কখনোই হিন্দু রাষ্ট্র ছিল না, কখনোই হিন্দু রাষ্ট্র ছিল না। 600 বছর ধরে ছিল এটা বৌদ্ধ রাষ্ট্র, এরপরে মুসলিম রাষ্ট্র। যদি ধর্মের ভিত্তিতে আমি বিভাজন করতে চাই, মাঝখানে 75 বছর ধরে সেনেরা শাসন করেছে, খুব একটা ব্রিফ পিরিয়ড অফ টাইম। এই 75 বছরে এমন কোনো পরিবর্তন একটা সমাজে কিংবা রাষ্ট্রে হতে পারে, সূচনা হতে পারে পরিবর্তনের, সেইটাও হয়নি। বৌদ্ধরা যখন এখানে দেখেছে যে সেনেরা হিন্দু কালচারকে এখানে ইন্ট্রোডিউস করতে চাচ্ছে, নানাভাবে হিন্দু ধর্মকে প্রমিনেন্ট করতে চাচ্ছে, বৌদ্ধরা গিয়ে ভক্তের থেকে নিয়ে এসছে। এসব ইতিহাস কিন্তু তোমার প্রচলিত ইতিহাসে পাবা না, যে বৌদ্ধদের একটা দল ভক্তের খিলজিকে গিয়ে বলছে যে এখানে তোমরা আসো, এখানে এই হচ্ছে আমরা তোমাদের পক্ষে আছি, এই কিন্তু বক্তিয়ার খিলজি এখানে বাংলায় হামলা করবে। ফলে এই যে বৌদ্ধ সভ্যতা থেকে আমার সূচনা, বাঙালির যাত্রা, এবং ইসলামের সংস্পর্শে আসার পর তার একটা পরিপুষ্ট রূপ আমরা পাই, বাংলা ভাষার একটা পরিপুষ্ট রূপ পাই। আরবি, ফার্সি, ইরানি, তুর্কি এই সমস্ত ভাষার সংস্পর্শ, পর্তুগিজ, ইংরেজি ভাষার সংস্পর্শ মিলে বাংলার যে একটা খুব ক্ষমতাবান ভাষা হয়ে ওঠার যে ইতিহাস, সেই সেটা সম্পূর্ণ ধ্বংস করেছে, সম্পূর্ণ উল্টে দিয়েছে। ফলে এই ইতিহাস যখন আমি তুলে ধরবো আমার মানুষের কাছে, যখন আমি বলবো যে এই জাতি মানে আমি, তুমি, এই জাতিতে তোমার বিরাট একটা অবদান রয়ে গেছে, তোমার পূর্বপুরুষের অবদান রয়ে গেছে, তোমার ভাষার, তোমার সংস্কৃতির অবদান রয়ে গেছে। এই যে হিস্ট্রির এই প্রোগ্রামিংটা কত বছর ধরে করা, ম্যানিপুলেটেড? কমপক্ষে 200 বছর। এবং এটার মজার বিষয় হচ্ছে এটা লেয়ার বাই লেয়ার করেছে। কিরকম তোমাকে আমি বলি, প্রথম শুরু হয়েছে 150 বছর। বঙ্কিমচন্দ্র 1872 সালে একটা পত্রিকা করলেন, বঙ্গদর্শন। উনি ওইসব পত্রিকা লেখালেখি শুরু করলেন যে বাঙালির ইতিহাস নেই, বাঙালির ইতিহাস লিখতে হবে। কিভাবে লিখতে হবে? পুরাণ থেকে। আমরা সবাই জানি পুরাণ তো হচ্ছে রূপকথা, পুরাণের সাথে তো ইতিহাসের কোনো সম্পর্ক নাই, কিন্তু উনি বললেন পুরাণ থেকে লিখতে হবে বাঙালির ইতিহাস, বাঙালির বীরত্বের ইতিহাস লিখতে হবে। উনি পরিষ্কার এই কথা বলেছে। এবং বাঙালির যে ইতিহাস আছে সেটা হচ্ছে মুসলমানের খিচুড়ি খাওয়ার ইতিহাস। এই ইতিহাস যে বিশ্বাস করে সে বাঙালি না। বলা হয়েছে যে এই ইতিহাস যে বিশ্বাস করে সে বাঙালি না, অথচ আমরা জানি ভারতের ইতিহাস মুসলমানদের হাতে রচিত। মুসলমানদের হাতে যদি এইসব বইপত্র লেখা না হতো তাহলে আজকে ভারতের কোনো ইতিহাস খুঁজে পাওয়া যেত না। উনি সেসব ইতিহাস বাতিল করে দিলেন। এর পরপরই আমরা দেখব রাজকৃষ্ণ, নিখিলনাথ রায়, তারপরে রাখালদাস বন্দ্যোপাধ্যায়, এরা বাংলার ইতিহাস হাজির করলেন। সেটা এমন এক ইতিহাস, সেই ইতিহাসে হিন্দু হয়ে উঠল প্রধান, উচ্চ শ্রেণীর হিন্দু। বাংলাদেশে যে নিম্ন শ্রেণীর হিন্দু আছে তাদের সাথে কোনো আত্মীয়তা থাকলো না তাদের। বাংলাদেশের নিম্ন শ্রেণীর হিন্দুর সাথে বাঙালি মুসলমানের যে আত্মীয়তা, সেটুকু আত্মীয়তা তাদের সাথে নাই। এরা একটা বিভাজন তৈরি করার চেষ্টা করল। এবং সেই ইতিহাসে হিন্দুরা, উচ্চ শ্রেণীর হিন্দুরা হয়ে উঠল প্রধান, কলিকাতা হয়ে উঠল প্রধান, ভারতীয় আখ্যান উপাখ্যান পুরাণগুলো হয়ে উঠল প্রধান। বাঙালিকে, বাঙালি মুসলমানকে একেবারে একটা হীন অবস্থায় নিয়ে উপস্থাপন করা হয়। এই ইতিহাসের একটা প্রধান আখ্যান হচ্ছে বাঙালি মুসলমান নিম্ন শ্রেণী হিন্দু থেকে মুসলমান হয়েছে। এইটা হচ্ছে আমাদের বঙ্কিমচন্দ্রের প্রচারণ। আমি আমার বাঙালির ইতিহাস চর্চার পথের কাটা বইয়ে বিস্তারিত আমি লিখেছি, প্রচুর তথ্য উপাত্ত দিয়ে সেখানে আমি দেখিয়েছি যে এই জিনিসটা বঙ্কিমচন্দ্রের এখান থেকে উৎপত্তি হয়েছে, সেই প্রথম এটা প্রচার করেছে। কারণ কি, যদি বাঙালি মুসলমানকে কিংবা মুসলমানদেরকে বোঝাতে পারে যে তোমরা তো নিম্ন শ্রেণীর হিন্দু, তাহলে তার মানসিক মেরুদণ্ড ভেঙে যাবে। সে মনে করবে আমি যেহেতু নিম্ন শ্রেণীর হিন্দু, তাহলে উচ্চ শ্রেণীর হিন্দু যে সে নিশ্চয়ই আমার প্রভু, আমাকে তার কাছেই ফিরে যেতে হবে। তার মানে পশ্চিমমুখী সিজদাটা আমাকে দিতে হবে, কলিকাতামুখী সিজদাটা আমাকে সবসময় বজায় রাখতে হবে। এই কাজটা এত ট্যাক্টফুলি এরা করেছে যে 1872 কিংবা 75 থেকে 1900 খ্রিস্টাব্দের মধ্যে বেশ কয়েকটা বই ওরা লিখে ফেলে। রাজকৃষ্ণের কথা বললাম, নিখিলনাথ রায়ের কথা বললাম, মুর্শিদাবাদ কাহিনী, তারপর রাখালদাস বন্দ্যোপাধ্যায় 1920 সালে লিখলো বাংলার ইতিহাস। এটা হচ্ছে একটা প্রাইমারি স্তর। এরপরে আমরা পাচ্ছি রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকার, এরা এগুলোর উপর ভিত্তি করে আরো মডার্নাইজ একটা ইতিহাস, আরো বিশ্বাসযোগ্য ভাবে তারা উপস্থাপন করবে। তৃতীয় পর্যায়ে তুমি পাবা হচ্ছে আমাদের বাংলাদেশি মানুষেরা যে ইতিহাস লিখেছে, ওই রমেশচন্দ্র মজুমদারের অনুবাদ, যা বলছে তা হুবহু গেলেছে। কারণ বাই দিস টাইম সে তো তাকে একটা মানসিক দাসে পরিণত করে ফেলেছে। আমাদের এইসব বুদ্ধিজীবী যারা আছে তারা, তার বাইরে যে একটা আপনার ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, আব্দুল করিম, তারপর মোহর আলী, মঈনুদ্দিন আহমদ। মোহর আলীকে তো আমরা নিচ্ছি না, মোহর আলীর বই তুমি খুঁজে পাবা না। ইতিহাসের ছাত্রদেরকে জিজ্ঞাসা করতে মোহর আলীকে, যে বইটা সত্য ইতিহাস তুলে ধরেছে তাকে সে নানাভাবে এটাকে কোণঠাসা করেছে। আউট অফ প্রিন্ট বহু জিনিস তুমি পাবা। বাংলা একাডেমি থেকে শহীদুল্লাহ আঞ্চলিক ভাষার অভিধান বেরিয়েছিল, একটা বিশাল কাজ,
সেটা রিপ্রিন্ট হয়নি, এখনো সেটা রিপ্রিন্ট হয়নি। আঞ্চলিক ভাষার অভিধান খুব গুরুত্বপূর্ণ কাজ। তো এই যে মহরালীরা লিখেছে এটা তখনও গুরুত্ব পায়নি, আব্দুল করিমের ইতিহাস তখনও গুরুত্ব পায়নি। এখন এটা নিয়ে কথা হচ্ছে, কিন্তু আব্দুল করিম সমগ্র বাংলার ইতিহাস লেখেন নাই, মূলত স্বাধীন সুলতানি আমল এবং অন্যান্য কিছু কাজ করেছে। আমি মঈনুদ্দিন আহমদ খানের ছাত্র, আমি দেখলাম ওনার সব বই প্রিন্ট আউট বা হ্যাঁ, সব মানে print কোথাও out নাই, কিছু নাই, কোথাও পাবা না। কোথাও এই যে বাংলা বাংলা নেটে পাবা না, কোথাও পাবা না। এমনকি ইসলামিক ফাউন্ডেশনে পাওয়া যায় না না, কোথাও তাহলে সবই তো এগুলো সরকারের program। নিয়ন্ত্রণে থাকে, এগুলো প্রোগ্রাম। তো এই যে 4টা-5টা লেয়ার, এখন যে ইতিহাসের গবেষণা করতে আসবে সে কিন্তু ফার্স্ট লেয়ারটা দেখবে, সেকেন্ড লেয়ারটা দেখবে, দেখে থার্ড লেয়ার পর্যন্ত যাবে, গিয়ে দেখবে যে সবই একই কথা। সে মনে করবে যে তাহলে এটাই মনে হয় সত্যি কথা। একটা বিষয়ে যদি হাজার হাজার বই লেখা হয়, ফলে যে গবেষণা করতে আসবে সে একসময় তার দৃঢ় বিশ্বাস জন্মাবে যে আমি যা জানি, জানছি এটাই সত্যি। কিন্তু এটা যে প্রোগ্রাম, দীর্ঘ সময় ধরে যে এই কাজটা করা হয়েছে, তার পক্ষে বোঝা মুশকিল যে সে যদি খুব অনিসন্দিগ্ধ এবং খুব নাচরবান্দা না হয়, যেটা আমি করেছি। আমি খুঁজতে 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 এক পর্যায়ে আমার মনে হচ্ছে যে না, 18 শতকের পরে যেসব বইপত্র লেখা হয়েছে সেগুলোতে আমি খুঁজবো না, আমি এর আগের বইয়ে খুঁজবো, উপনিবেশের সময়টা আমি খুঁজবো না। যে কারণে আমি সত্যের কাছাকাছি পৌঁছতে পেরেছি। প্রাইমারি সোর্স গুলো আমি ব্যবহার করেছি। সেই ফাহিয়ানের লেখা পড়েছি আমি, যেটা 414 খ্রিস্টাব্দে বাংলা ভ্রমণ করে গিয়ে লেখা। 642 খ্রিস্টাব্দে হিউয়েন সাং এসছে, তার বইয়ের রেফারেন্স আমি ব্যবহার করেছি, তার বিবরণগুলো আমি পড়েছি। এরপর মুসলমান ঐতিহাসিক যারা ছিলেন তাদের লেখা পড়েছি, মধ্যযুগের বাংলা সাহিত্য থেকে আমি নিয়েছি, বিভিন্ন ওই সময়ের লেখা বিভিন্ন বই থেকে নিয়েছি, কারণ ওইগুলা ওই উপনিবেশের এই প্রভাবের বিরুদ্ধে। ফলে একটা মানুষ এত পরিশ্রম এবং নাচুরবন্দা না হলে ওই লেয়ার ভেদ করে ইতিহাসের কাছে পৌঁছাটা খুব ডিফিকাল্ট, যেটা আব্দুল করিম পৌঁছেছিলেন, মহর আলী পৌঁছেছিলেন, কিন্তু মহর আলীকে কিভাবে যেন কোণঠাসা করে রেখেছে, আব্দুল করিম কিছুটা প্রমিনেন্স পেয়েছে, এখন আমরা কাজ করছি। এই হচ্ছে অবস্থা আর কি। এইভাবেই কিন্তু এমন একটা ইতিহাস তোমার এখানে দিয়ে দিয়েছে। তারপর তোমার পাঠ্য বই, তোমার ট্যাক্সের টাকায় তোমার বাচ্চা যে বই পড়ছে সেই বইয়ে লেখা আছে যে বাংলা ভাষা আর সংস্কৃতের সন্তান, অথচ সংস্কৃত একটা হচ্ছে মরা ভাষা, এটা কখনো জনমানুষের ভাষা ছিল না। সেই বইয়ে লেখা আছে আমার ট্যাক্সের টাকায় আমার বাচ্চা পড়ছে, সে বলছে আমি নিম্ন শ্রেণী হিন্দু থেকে এসেছি, আমি নিম্ন শ্রেণী থেকে হিন্দু থেকে এসেছি। এর চেয়ে করুণ এবং এর চেয়ে হাস্যকর ঘটনা আমি জানি না পৃথিবীতে আর কোনো জাতির ভাগ্যে ঘটেছে। আচ্ছা, ইতিহাসের বিষয়ে আমরা আরো আলাপে আসবো আপনার সাথে। এই ফাঁকে একটু বলেন যে এই যে জুলাই গণ অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ কেমন হবে, এবং আরো যদি আপনি বিস্তারিত বলতে চান যে তার রাষ্ট্র কাঠামোটা ঠিক কিরকম হবে। এটা তুমি জিজ্ঞেস করছো যে কেমন হবে, কেমন হবে তো আর আমি জানি না, কেমন চাই এটা বলা উচিত। জি জি, সেটাই। কেমন হবে প্রসঙ্গে পড়ে আসি। আমি জন্মের পরে আমার যে বয়স, আমি দেখেছি যে এই রাষ্ট্র হচ্ছে সবসময় ব্যক্তিকে নির্যাতনের, ব্যক্তির নির্যাতনের জন্য এই রাষ্ট্র একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে। সেই হাতিয়ার কার হাতিয়ার হয়ে ওঠে? ক্ষমতাসীন বলে। নানা রকম আইন কানুন, আইনের ব্যত্যয়, আবার নতুন আইন তৈরির মধ্য দিয়ে ব্যক্তিকে সবসময় একটা নির্যাতনের মধ্যে রাখে এই রাষ্ট্র, ব্যক্তিকে শোষণ করে। ব্যক্তি কথা বলতে পারে না, ব্যক্তির বাক স্বাধীনতা নাই, নানা রকম আইনের মধ্যে ফেলে রেখেছে। গত 15 বছরে আরো নানা রকম বিবর্তক আইন তৈরি হয়েছে। সেই আইনগুলো যখন ব্যক্তির উপর প্রয়োগ করে ব্যক্তি আর কথা বলতে পারে না। তুমি জানো যে বাংলাদেশে ব্রিটিশ আমলে একটা আইন হয়েছিল যে চাকরি করবে সে কোনোদিন রাষ্ট্রের সম্পর্কে কথা বলতে পারবে না। এইরকম একটা আইন থাকতে পারে যে চাকরি করে সে তো বাংলাদেশের নাগরিক, চাকরি করে সে 8 ঘন্টা, কিন্তু 16 ঘন্টা তো বাংলাদেশের নাগরিক হিসেবে থাকে। এরকম একটা আইন থাকতে পারে না যে চাকরি করার কারণে তুমি আর কোনোদিন রাষ্ট্রের কোনো মতের বিরুদ্ধে কথা বলতে পারবে না, এমনকি সমালোচনাও করতে পারবে না, এমনকি পরামর্শ দিতে পারবে না, বলতে পারবে না যে এই আইনটা রাষ্ট্রের সঠিক না, এটা বলার ক্ষমতা নেই। ফলে ব্যক্তিকে নির্যাতনের যে এই অবস্থা, এই আমি মনে করি রাষ্ট্রের প্রথম কাঠামো তৈরি করার আগে এবং যেসব কথা বলা হচ্ছে রাষ্ট্রের সংস্কার, সংবিধানের পরিবর্তন, এখানে নানাভাবে এরা নানা কথা বলছে, কিন্তু যে কথাটা উঠে আসছে না, প্রথমে যেটা দরকার যে ব্যক্তির স্বাধীন বিকাশ, ব্যক্তির স্বাধীন বিকাশের অনুকূল পরিস্থিতি রাষ্ট্রকে তৈরি করতে হবে। 2 হচ্ছে ব্যক্তি যেন কথা বলতে পারে, তার মত প্রকাশ করতে পারে, এটা তৈরি করতে হবে। 3 নম্বরে যেটা, একটা বহু মতের সংশ্লেষ যেন এখানে সহনীয় মাত্রায় বজায় থাকে, রাষ্ট্র যেন এর মধ্যে কোনো মতেই হস্তক্ষেপ করতে না পারে। এই রাষ্ট্র হওয়া উচিত এরকম, এবং এই রাষ্ট্রে কোনো মতেই একটা স্বৈরাচারী দল ক্ষমতায় আসবে, একটা রাজনৈতিক দল স্বৈরাচারী হয়ে উঠবে, এই জিনিসগুলো থাকা উচিত নয়।
আমি কিছুদিন আগে আমি কথা বলছিলাম, আমি জানি না অন্য অনেকের কাছে কেমন শোনাবে, আমি বলেছিলাম যে 15 বছর 3টা কিংবা 4টা নির্বাচন দেয়া হোক, জাতিসংঘকে আমি ভাড়া করে নিয়ে আসবো, সমস্ত ব্যয় দিব আমি, জাতিসংঘ নির্বাচনগুলো করে যাবে। সবাই হাসাহাসি করছে, কিন্তু আমি এটা বলেছি যে 15 বছর আমরা এটা করব, এই কালচারটা আমরা করে দেবো। এক, দলগুলা কোনো মতে 2বারের বেশি ক্ষমতা আসা উচিত না, ম্যাক্সিমাম 2বার আসবে। যে দলীয় প্রধান থাকবে সে পরপর 2বার, যে দলীয় প্রধান থাকবে সে রাষ্ট্রপ্রধান হতে পারবে না, সরকার প্রধান হতে পারবে না, কারণ দলগুলাকে সে কুক্ষিগত করে ফেলে। দলীয় এমপি দলের গৃহীত সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলতে পারবে না সংসদে, এটাও কিন্তু ব্যক্তিকে নির্যাতন করার একটা রাস্তা। ফলে আমি যদি একবার জামাতে ইসলাম, বিএনপি, আওয়ামী লীগের নাম লেখাই, আমি আর কোনোদিন তার বিরুদ্ধে কথা বলতে পারবো না। সে গণহত্যার কথা বলবে, এটার কথা বলবে, সেটা আমি কথা বলতে পারবো না। এটা হতে পারে। তো এই প্রক্রিয়াগুলা এমন ভাবে নিতে হবে যেখানে ব্যক্তি যেন কথা বলতে পারে। ব্যক্তি যদি কথা বলে, তাহলে আগে যে তুমি আর আমি কথাটা বললাম যে এই যে গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ব্যক্তির মধ্যে তো রয়ে গেছে, ব্যক্তিতে যখন কথা হবে তখন আবার স্বৈর শাসনের বিরুদ্ধে দাঁড়ানোর একটা পরিস্থিতি কিন্তু তৈরি হবে। ফলে প্রথমেই দরকার ব্যক্তির স্বাধীনতা, পূর্ণাঙ্গ স্বাধীনতা, এবং ব্যক্তির স্বাধীন পরিবেশের অনুকূল, ব্যক্তির স্বাধীন বিকাশের অনুকূল একটা পরিবেশ। এটা সবচেয়ে প্রথমে দরকার। দলগুলোকে যদি আমরা এইভাবে ব্র্যাকেট করি, 2বারের বেশি যদি ক্ষমতা, আর 5 বছর টু মাচ, 3 থেকে 4 বছর করা উচিত। আরেকটা বিষয় যেটা আমেরিকায় যেটা হয়, ভাগাভাগি করে ভোট। 4 বছর ক্ষমতায় আছে, 3/1 কিংবা 25% এমপি নির্বাচন হয়ে যাবে, এবং তাতে যেটা হবে, তোমার এই দলের বিরুদ্ধে যদি মানুষের কোনো অভিযোগ থাকে, তো নির্বাচনে তার প্রতিফলন হবে এবং দলটার সংশোধন হওয়ার সুযোগ পাবে। আমাদের সিস্টেমটা কিন্তু এরকম দলকে করে তোলে, দলকে ভাগ বানিয়ে ফেলে, রাক্ষস বানিয়ে ফেলে, কারণ সে মনে করে আমি রাজা, আমি কিং, এখানে আমাকে কিছু বলার নাই। কিন্তু যদি ভাগ বাটোয়ারা করে আমরা নির্বাচনটা করি 3বারে, 33%, 1.5 বছর পরে করবো ক্ষমতায় আসার পরে, 3 বছর পরে আরো 33% করবে, আর 3 বছর পরে আরো 33%। এর মধ্যে যদি অলরেডি এমপির হিসাবের দিক থেকে সে কমে যায় তার সমর্থন, সে ক্ষমতা থেকে চলে যাবে। তার মানে মাঝপথে সরে যাওয়ার ভয়ও তার থাকবে। ফলে সে নিজের পদক্ষেপ সম্পর্কে, নিজের নীতি সম্পর্কে, নিজের কাজ সম্পর্কে অনেক বেশি সচেতন হবে, অনেক বেশি দায়িত্বশীল হবে। রাষ্ট্রের এই সংস্কারগুলো আনা দরকার। আর কিরকম হবে আমি ঠিক পুরোপুরি আশাবাদী না, আমি বুঝতে পারছি না কিরকম এখন এই অবস্থায় আর কি। এগুলো হবে কিনা, ব্যক্তির স্বাধীনতা নিশ্চিত হবে কিনা, আশাবাদী না কেন? আশাবাদী নেই, কারণে যে সংস্কারের কথা বলা হচ্ছে, কিন্তু আমি দেখছি যে রাষ্ট্রের সংস্কারের বদলে আগের যে সিস্টেম ছিল, আগে যারা যেখানে ক্ষমতা ছিল, তারা বহাল তবিয়তে আছে, এবং তারা বরং আরো কিছু লোক ইনফিলেটেড করার চেষ্টা করছে, এবং সেটা হচ্ছে আগের যে ক্ষমতা। আমি এটা দেখছি যে এই রাষ্ট্র তো কোনো বেগ কিংবা শূন্য কোনো বিষয় না। রাষ্ট্র মানে একটা পিয়ন, রাষ্ট্র মানে একটা সচিব, রাষ্ট্র মানে একটা মন্ত্রী, এগুলো নিয়ে তো সরকার তো একটা যন্ত্র। ফলে এই যে পিলার গুলা সরকারের আছে, ছোট থেকে বড়, এগুলো যদি তুমি না বদলাও, যারা আগের ক্ষমতা এবং আগের স্বৈর শাসনের সহযোগিতা করেছে, তাদেরকে যদি না পাল্টাও, খোল নলছে যদি না পাল্টাও, তাহলে তুমি তাদের কাছ থেকে ভালো কিছু আশা করতে পারো না। এটা কিন্তু আমাদের এখানে হচ্ছে না। বলা হচ্ছে প্রচুর কথা যে আমি সংবিধান সংস্কার করবো, আমি এটা করবো, সেটা করবো, সবই ইতিহাসের কোন কোন পার্ট থেকে আমরা শিক্ষা নিতে পারি এই অবস্থায়? ইতিহাসের পার্ট থেকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখছিলাম একদিন। আমাদের মনে রাখা হচ্ছে যে মিশরে একটা ঘটনা কিন্তু কিছুদিন আগে ঘটে গেছে, তোমার মনে আছে? এটা সিসি ক্ষমতায় এসেছে। সিসি যে কিভাবে ক্ষমতায় আসলো, তার আগে কিন্তু খুব জনপ্রিয় একটা দল, বিপুল পরিমাণ ভোটে জয়ী হয়ে ক্ষমতা, ব্রাদারহুড, তার পরিণাম আমরা জানি। ওইখানে কিন্তু একই ঘটনা ঘটছিল। এই ব্রাদারহুড যখন সংস্কার করতে গেল, ওইসব পিলার গুলো যখন সরাইতে গেল, তখন এই সেনাবাহিনীর সাথে তার প্রথম ক্লাসটা তৈরি। আমার এখানে কিন্তু অন্যরকম ব্যবস্থা ছিল। আমার এখানে কিন্তু টোটাল জনগণ কিন্তু এই সরকারের সাথে ছিল, সমগ্র জনগণ সরকারের সাথে ছিল। কোন সরকার? এই সরকারের সাথে, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে। সরকারে যাওয়ার আগে সমগ্র জনগণই এই সরকারের সাথে ছিল। ফলে ওই ডিভিশন আমার ছিল না। আমার কিন্তু সুযোগ ছিল একটা ড্রাস্টিক ব্যবস্থায় যাওয়া। আমরা সেটা যাইনি বলে এখন নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। আমি চাইলে এখন করতে পারছি না, হয়তো বা করতে পারছি না, অথবা তারা করছে কিনা সেটা আমরা জানি না। আমরা সংস্কারের কথা বলছি, আমরা বলছি সংবিধান সংস্কারের কথা, রাষ্ট্র সংস্কারের কথা, কিন্তু রাষ্ট্র সংস্কারও এগিয়ে ভাবে বলি। আমরা এতদিন শুনে আসছি আমরা স্বাধীন, বাংলাদেশ স্বাধীন,
আমি কোনোদিন স্বাধীনতা দেখি নাই। স্বাধীনতা তো দেখার বিষয় না, স্বাধীনতা ফিল করার বিষয়। তো রাষ্ট্র সংস্কারও তো ফিল করার বিষয়। রাষ্ট্র সংস্কার হলে আমি ঘর থেকে বেরিয়ে বুঝবো যে রাষ্ট্র সংস্কার হয়েছে। আমি ঘর থেকে বেরিয়ে দেখি এইসব রাস্তায় গাড়ি ঘোড়া যেভাবে আছে সেভাবে যাচ্ছে। রাত্রেবেলা আমি এখানে দাঁড়িয়ে দেখি ওইখান থেকে একটা বাস হর্ন দেয়, হাইড্রোলিক হর্ন। পৃথিবীতে বহু জায়গায় হাইড্রোলিক হর্ন নাই, বাংলাদেশে হাইড্রোলিক হর্ন আছে। বিকট আওয়াজ, এসব বিল্ডিং কাঁপতে থাকে এবং ওইখানে গিয়ে শেষ করে। ফলে রাষ্ট্র সংস্কার হচ্ছে কিনা আমি প্রতিদিন টের পাই। এটা কোনো বায়বীয় বিষয় না। বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ একটা পতাকা আছে আর জাতীয় সঙ্গীত আছে, তো বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, এরকম বললে তো হবে না। আমরা তো দেখেছি বাংলাদেশ স্বাধীন, একটা পতাকা আছে, একটা জাতীয় সঙ্গীত আছে, কিন্তু তুমি আমি কেউ স্বাধীন ছিলাম না। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এই যে আমাকে বাস্তবে বুঝতে হবে যে রাষ্ট্রের সংস্কার হচ্ছে, সেটা এখনো বোধ করছি না। আমরা আশা ছাড়ছি না, আশা আছে, দেখি কি হয়। ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে এক ধরনের সাংস্কৃতিক আক্রমণ তো গড়ে উঠছে, যেটা আপনি ইতিহাসের প্রোগ্রামিং এর কথা বললেন, এছাড়া তো আরো অন্যান্য ভাবে সাংস্কৃতিক ভাবে নানাভাবে করেছে, তাই না? আমাদের শাসক গোষ্ঠী, বিশেষ করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ একেবারে ৭১-এর পর থেকে করেছে, তার আগেও করেছে, সেটা তবু বাদ দিলাম আমরা, যেহেতু একটা স্বাধীন রাষ্ট্রীয় তারা এটা স্বাধীন করেছে। রাষ্ট্র করেছে। এইগুলা থেকে বের হয়ে আসার পথটা কি? এইগুলি থেকে বের হওয়ার একটা পথ বুঝতে হলে আগে একটু সূচনাটায় যেতে হবে। এটা সূচনাটা, একটা সূচনা ছিল হচ্ছে সেই যে 19 শতকে আমাদেরকে যে ইতিহাস গেলানো হয়েছে, সেই ইতিহাসে নানাভাবে কিন্তু ইসলামকে এবং মুসলিম শাসকদেরকে কালিমা লিপ্ত করা হয়েছে। আওরঙ্গজেবের মতো মানুষকে যে অসম্ভব সৎ জীবনযাপন করে গেছে, রাষ্ট্রীয় কোষাগারে একটা টাকা নেয়নি বলে প্রমাণ আছে, বিভিন্ন জায়গায় লেখা আছে। সেই আওরঙ্গজেবকে ওরা ভয়ঙ্কর ভাবে কালিমা লিপ্ত উগ্র মুসলিম ইসলামিজ এবং হিন্দু হত্যাকারী হিসেবে এরা কিন্তু ইতিহাসে চিত্রিত করেছে। সিরাজউদ্দৌলাকে এমন ভাবে কালিমা লিপ্ত করেছে, আমরা সেটা জানি। যদি এইসব আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সব সিনেমা টিনেমা না হতো, সিরাজউদ্দৌলা সম্পর্কে লেখালেখি না হতো, তাহলে সিরাজউদ্দৌলা কিন্তু আওরঙ্গজেবের মতোই দাঁড় করিয়ে ফেলেছিল এরা। এইভাবে আমাদের জনমনে ইসলাম ধর্ম এবং মুসলিম শাসকদের প্রতি একটা নেতিবাচক ধারণা গড়ে তোলে ওই ইতিহাসের কারণে। আমাদের একটা দুর্ভাগ্য যে 47-এ যখন আমরা উপনিবেশ থেকে মুক্ত হলাম, উপনিবেশ থেকে স্বাধীন হলাম পাকিস্তানের সাথে, তখন পাকিস্তানের সাথে আমাদের প্রধান যে ক্ল্যাশটা তৈরি হলো, এটা সামাজিক সম্মানবোধের জায়গা, অর্থনৈতিক সাম্যতার জায়গা, এগুলোতে একটা ক্লেশ তৈরি হলো। দ্বিতীয় ক্লেশটা হলো ভাষা কেন্দ্রিক, উর্দু ভাষা নিয়ে। বাংলাদেশের মানুষ জানে না উর্দু কিন্তু কোনো অঞ্চলের ভাষা না, উর্দু পাকিস্তানের কোনো অঞ্চলের ভাষা না, উর্দু হচ্ছে ভারতের ভাষা। এটা মনে হয় জানে না অনেকে। অনেকে মনে করে যে পাকিস্তান নিজের ভাষাকে রাষ্ট্রভাষা করতে চায়, আসলে তা না। উর্দু হচ্ছে ভারতের একটা, মধ্য ভারতের একটা ভাষা, পাকিস্তানের কোনো ভাষা ছিল না। যাই হোক, এটা নিয়ে একটা বড় ক্লেশ আমাদের সাথে তৈরি হলো। আমাদেরকে নানাভাবে শোষণে শোষিত করেছে, অর্থনৈতিক বৈষম্য তৈরি করেছে। ফলে আমাদের একটা প্রচন্ড ক্ষোভ পাকিস্তানের প্রতি তৈরি হয়েছে। যেমন একটা বিশ্বাস ছিল তার প্রতি যে একই ধর্মের মানুষ হওয়ার কারণে আমরা ভাই ভাই, সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে শুরুতেই। ফলে এই যে পাকিস্তান বিরোধিতা, সংস্কৃতি কালচারে একটা কথা আছে, কালচারাল পলিটিক্সে এই অ্যানালাইসিস এটা ইউজ করা হয়, সেটা হচ্ছে যে যখন একটা লোকের কোর বিষয় তুমি অপছন্দ করবে, তখন তুমি আদার বিষয়গুলোর প্রতি তোমার একটা অনীহা তৈরি হবে। লোকটা খারাপ, তাহলে ওর যে শার্টটা পরেছে সেটা ভালো, ও যে জুতাটা পরেছে সেটা ভালো, ও যে চশমাটা পরেছে সেটাও খারাপ। ফলে পাকিস্তান বিরোধিতা খুব দুঃখজনক ভাবে ইসলাম বিরোধিতা গিয়ে রূপান্তরিত। এটার পিছনে আমাদের বামপন্থীদের একটা ভূমিকা ছিল। বাংলাদেশের বামপন্থী তো তুমি জানো, বাংলাদেশের বামপন্থী হচ্ছে তুমি যদি মুসলমান হও তাহলে তোমাকে ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে, যদি বামপন্থী প্রগতিশীল হইতে চাও। আমি হিন্দু, আমি তো প্রগতিশীলী, তাহলে আমার ধর্ম ত্যাগ করতে হবে। এটা তুমি এটা শুনছো কিনা? হ্যাঁ, এটা খুব মজার বিষয় যে আমি তো হিন্দু, আমি তো প্রগতিশীল, ফলে আমার তো ধর্ম ত্যাগ করতে হবে। আমি দুর্গাপূজা করবো ভাই, আমি দুর্গাপূজা গিয়ে আঙ্গুল কেটে আমি তিলক দিয়ে বলবো আমি কমিউনিস্ট, কিন্তু তুমি তো মুসলমান, কাজে তোমার তো ধর্ম ছেড়ে চলে আসতে হবে, তুমি তো প্রগতিশীল না। এটা হচ্ছে বামপন্থীদের অবস্থা। তো এই যে পাকিস্তান বিরোধিতা শেষ পর্যন্ত একটা পর্যায়ে ইসলাম বিরোধিতায় রূপান্তরিত। 1971 সালের পরে কিন্তু এইটার একটা রেমেডি তৈরি করার সুযোগ ছিল। বাংলাদেশে 92% মুসলমান, 92% মুসলমানের দেশ। এই সমস্ত মুসলমানের যদি মৌলবাদী হয়ে থাকে তাহলে মৌলবাদীদের দেশ, তুমি অন্যদিকে যাবা কিভাবে? এরা যদি ডাকাত হয়ে থাকে তাহলে ডাকাতের দেশ। এই রিয়েলিটি তো আমাকে মানতে হবে। আর বাঙালি জাতিটা কি? এই 92% মুসলমানকে নিয়ে তো। বাঙালি জাতির প্রতীক কে? বাঙালি জাতির প্রতীক হচ্ছে উকিল মুন্সি, বাঙালি জাতির প্রতীক হচ্ছে লালন, বাঙালি জাতির প্রতীক রশিদ উদ্দিন, জালাল খা, এই রাধা রমন, তারপরে শাহ আব্দুল করিম। ফলে শাহ আব্দুল করিমের যে লেবাস সেটা বাঙালি লেবাস।
লালনের যে লেবাস সেটা বাঙালির লেবাস। আমাকে ধুতি ধরে টানলে তো হবে না, আমাকে বানোয়াট জিনিস নিয়ে আসলে হবে না। তোমার জাতীয় দিবসে দেখো বৈঠকি সঙ্গীত গায়, ভারতনাট্যম নৃত্য পরিবেশন করা হয়। তোমার জাতীয় দিবস কার জাতীয় দিবস? 2% মানুষের জাতীয় দিবস। এবং তুমি বিশ্বাস করছো এটা হচ্ছে বাঙালি সংস্কৃতি? যে কারণে বাংলায় সাংস্কৃতিক ভাবে যে বিভাজনটা তৈরি হয়েছে এটা আর কোনোদিন দূর হয়নি। তো যেটা আমি বলছিলাম, এই পাকিস্তানে যাওয়ার কারণে একটা ইসলাম বিরোধিতা আমাদের মধ্যে তৈরি হয়েছিল। আরেকটা বিষয় হচ্ছে যে সেটা কি ক্ষমতাসীন তখন পাকিস্তানি শাসকদেরও একটা দায় আছে কিনা যে আপনার দায় তো ইসলামকে আছে। আসলে রাষ্ট্রে ঠিক যেভাবে প্লেস করা দরকার ওইভাবে না করে একটু অ্যাগ্রেসিভ ভাবে করেছে। অ্যাগ্রেসিভ ভাবে করেছে, এটা হচ্ছে একটা। এই দায় তো অবশ্যই আছে। আমি 3টা কারণই বলছি, আরো 2টা কারণ আছে। এই দায় পাকিস্তানিদের ছিল, আর আমরা যেহেতু তাদেরকে বিশ্বাস করেছিলাম, তাদের উচিত ছিল বিশ্বাসের দায়টা বজায় রাখা, সেটা পরিপালন করা, সেটা ওরা করেনি। সেটা না করার কারণে আমাদের মধ্যে একটা বিশ্বাস ভঙ্গ হয়েছে। 71 সালের পরে কিংবা একটু আগে আরেকটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে ওয়াহাবিজমের একটা ইনফিল্ট্রেশন হয়েছে আমাদের দেশে। পেট্রো ডলারের কথা বলা হয়। সৌদি আরব যখন তেলের টাকায় সয়লাভ হয়ে গেল, তখনই কিন্তু সৌদি আরব সারা পৃথিবীতে নানাভাবে টাকা দিয়ে ইসলাম, ওয়াহাবিস্ট ইসলামদেরকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। আমি ছোটবেলা দেখেছি, আমার মা একটা চাদর পরতেন, এটা হচ্ছে বোরখা। বাইরে গেলে চাদরটা এরকম দেখে মুখটা খোলা থাকতো আর সারাটা শরীর আবৃত হয়ে যেত, এটা হচ্ছে তার বোরখা। কিন্তু এখন আমি দেখি 7 বছরের ছেলে এটা মোজা, হাত মোজা পড়ছে, তার মুখটা সম্পূর্ণ ঢাকা। আমি করোনার সময় 21 সালে আমি গাড়িতে করে আসি সিলেট থেকে, যানবাহন নাই, অফিসের গাড়ি নিয়ে রওনা হয়েছি। মাধবপুর ব্রিজ থেকে পার হওয়ার পরে আমি এমন একটা দৃশ্য দেখলাম যে অনেকগুলা কালো কালো মূর্তি লাফাচ্ছে, গড়াচ্ছে, লাফ দিয়ে পড়ে যাচ্ছে। প্রথমে আমি চমকে গেছি, পরে দিকে এগুলো মাদ্রাসার ছাত্র, একদম সম্পূর্ণ কালো, কিন্তু বাচ্চা তো, তো লাফালাফি তো বন্ধ হয় নাই, লাফ দিয়ে পড়ে যাচ্ছে নিচে, একটা আরেকটা ধাক্কা মারছে। এই দৃশ্যটা আমার কাছে আমার মনে হয়েছে যে দিস ইজ টু মাচ। ফলে এইটারও কিন্তু একটা ভূমিকা আছে। আমি যখন আমার অবস্থানটাকে, সেইটা মানে যতটা কি ওয়াহাবিজম তার চেয়ে বড় মনে হয় ওয়ারান টেররের যে প্রভাব সেটাকে প্রতিহত করতে গিয়ে মানুষ মনে হয় একটা আমি সেটা বলছি যে থার্ড যেটা, যে সারা পৃথিবীতে ইসলামকে টেরোরিস্টের ধর্ম হিসেবে দাঁড় করানোর চেষ্টা হয়েছে সারা পৃথিবীতে। এডওয়ার্ড সৈয়দের বই কাভারিং ইসলাম, আমি সেটার অনুবাদ করেছি, কাভারিং ইসলাম। এখানে এডওয়ার্ড সৈয়দ দেখেছে যে কিভাবে স্টেপ বাই স্টেপ পশ্চিমা মিডিয়া ধীরে ধীরে ইসলামকে একটা টেরোরিস্টের ধর্ম হিসেবে দাঁড় করিয়েছে। যখনই মুসলমানের ছবি ছাপা হয়, একটা স্ট্যান্ড গান হাতে, একটা দাড়ি, মোল্লা, একটা পাঞ্জাবির উপরে কোট, ভয়ঙ্কর রুক্ষ চেহারা এবং স্ট্যান্ড গান নিয়ে এসে দাঁড়িয়ে আছে। তার মানে আমি কি মুসলমান না? আমার ছবি এখানে কেন গেল? মুসলমানের প্রতিনিধিত্ব করার জন্য তার ছবি কেন গেল? গুজরাটে তো 600 লোক পুড়িয়ে ফেলেছিল মোদি ট্রেনে আগুন দিয়ে। তোমার কি মনে আছে? তুমি তো নিশ্চয়ই ছোট মনে হয় তখন, বেশি ছোট না, 96 সালে মনে আছে? মনে আছে। 600 লোককে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। কোনোদিন মোদির ছবি তো দেওয়া হয়নি। এটা আগুনের ইয়ে নিয়ে দাঁড়িয়ে আছে যে এটা হিন্দু। কেন দেওয়া হলো? হিন্দুকে তো সেভাবে চিত্রিত করা হচ্ছে না, কিংবা খ্রিস্টানকে তো সেভাবে চিত্রিত করা হচ্ছে না। অথচ খ্রিস্টানরা তো, অনেকগুলো খ্রিস্টান উগ্রবাদী গোষ্ঠী আছে বিভিন্ন জায়গায়। খুদ আমেরিকাতেই নানাভাবে মুসলমানদেরকে হয়রানি করে, আদার ধর্মের মানুষদেরকে হয়রানি করে, হিন্দুদেরকে হয়রানি করে। সেটা তো কখনো চলে আসে না যে খ্রিস্টান মানে হচ্ছে এই। ফলে এই যে সারা পৃথিবীব্যাপী মুসলমানকে টেরোরিস্টের ধর্ম হিসেবে প্রচার করার একটা প্রবণতা, সেটা বাংলাদেশে প্রভাব ফেলেছে এবং বাংলাদেশের সরকার নানাভাবে সেটা ব্যবহার করেছে। আমার মনে আছে 15 বছরে যেটা হয়েছে, বিভিন্ন সময়ে তোমার মনে আছে যখনই সরকার বিরোধী আন্দোলন শুরু হতো, তখন 2টা ঘটনা ঘটতো। হয় একটা ক্রিকেট খেলা হতো, সেই ক্রিকেট খেলায় বাংলাদেশের সমস্ত বড় বড় টিমকে, পৃথিবীর সমস্ত টিমকে হোয়াইট ওয়াশ করে ফেলছে, আর বাঙালি সারাদিন নাচতেছে, আন্দোলন থেকে সরে এসে ক্রিকেট দেখছে। না হলে জঙ্গি ধরা পড়েছে, তাকে ঘেরাও করা হয়েছে 3 দিন ধরে, হাজার হাজার পুলিশের সাথে সে ফাইট করছে, 3 দিন পরে সে মারা যাচ্ছে। মনে আছে এই ঘটনাগুলো? মনে আছে। ও মারা যাওয়ার পরে দেখা যাচ্ছে 2টা বাচ্চা, একটা বয়স্ক লোক, এরাই আসলে হাজার হাজার পুলিশের সাথে যুদ্ধ করেছে। এই যে এইভাবে একটা নতুন প্রজন্মের মনে, সাধারণ মানুষের মনে একটা ইসলামের প্রতি একটা বিরূপ মনোভাব গড়ে তুলেছে। এই ফাইটটা এখন এখান থেকে বেরিয়ে আসার জন্য মুসলমানদেরকে কাজ করতে হবে। এই বিশ্বাসের জায়গাটায় আবার ফিরে আসতে হবে। তাকে যে ক্ষতিগ্রস্ত করেছে, তার ইমেজকে, তার ঐতিহাসিক সিলসিলাকে, সেটা তাকে এখন পুনর্গঠন করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তার মানে আওয়ামী ফ্যাসিস্ট শাসক গোষ্ঠী আপনার এখানে হিন্দুত্ববাদকেই প্রতিষ্ঠা করতে চেয়েছে এবং তাদের হয়ে কাজ করেছে অনেকটা, এটাই বলতে চাচ্ছে।
এটা আমি বলতে চাচ্ছি না, আমি কিন্তু এটা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি ক্ষমতায় যাওয়ার জন্য সেই কাজটা করেছে। তুমি আওয়ামী লীগের সময়টা তোমার পরিষ্কার মনে আছে, তুমি আমরা দুজনেই খুব সচেতন। এরা বারবার পশ্চিমের কাছে প্রমাণ করেছে যে আমি একমাত্র দল যে ইসলামকে দমিয়ে রাখতে পারবে। এক, আর বাংলাদেশ মৌলবাদে পড়ে গেছে, বাংলাদেশ একটা ইসলামিক দেশ হয়ে গেছে, আমি না থাকলে এটা সর্বনাশ হবে, মুসলমানরা এটা সব দখল করে ফেলবে। অথচ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ পৃথিবীতে খুব বেশি কম খুঁজে পাবা তুমি, খুব বেশি নাই। এই 600 লোক যখন গুজরাটে মেরে ফেললো পুড়িয়ে, তারপরে খুব একটা ঝামেলা আমাদের এখানে হয় না, কারণ আমার দেশে হিন্দু এবং মুসলমান এমন ভাবে ছিল, যেটা প্রথম প্রবলেমটাই ঘটিয়েছে রাজনৈতিক দলগুলা ভোটের স্বার্থে। এর আগে তাদের মধ্যে কোনো কেওয়াজ ছিল না, এটা আমার পরিষ্কার মনে আছে, আমি ছোটবেলায় কোনো কেওয়াজ দেখি। প্রথমে শুরুই করেছে এইসব দল ভোটের স্বার্থে। ফলে আমি মনে করি যেটা তার ক্ষমতায় থাকার প্রয়োজনে এই কাজটা সে করে থাকে, এবং এটা সে বারবার করেছে, বারবারই করেছে, এবং এখন কিন্তু প্রকাশ্যেই বলছে, যখন এই গণঅভ্যুত্থান হয়ে গেল তখন প্রকাশ্যেই বলছে যে গণঅভ্যুত্থান করেছে আমাদের ইসলামের লোকেরা, শিবিরের লোকেরা। আবার সেই একই টোপ পশ্চিমকে গেলানোর চেষ্টা করছে, বলছে যে এই তো দিলেন তো আপনি, এখন সব তো শিবির চলে তাহলে আসবে। হিন্দুত্ববাদের সাথে কি বাংলাদেশের কোনো ফাইট আছে বাংলাদেশের সাথে ফাইটটা হিন্দু এখন, বা বাংলাদেশের সাথে হিন্দুত্ববাদের এখন কোনো ফাইটটা নেই। ফাইট হচ্ছে তোমার অলরেডি তোমাকে তো চেঞ্জ করে ফেলেছে, ফলে তুমি যে একটা করাপ্টেড মাটির উপর দাঁড়িয়ে আছো, একটা করাপ্টেড ফুলি একটা করাপ্টেড প্রজন্ম নিয়ে দাঁড়িয়ে আছো, তাকে তো তোমাকে পরিশোধন করতে হবে, কিন্তু থেকে বের করে নিয়ে আসতে হবে। কিন্তু তোমার তো 150 বছর ধরে যেটা করার করে ফেলেছে, এবং খুব ভালোভাবে খুব সফলভাবে করেছে। তোমার পাঠ্য বই পর্যন্ত তার সাক্ষী আছে, তোমার পাঠ্য বই, তোমার পত্রিকা তার পক্ষে কথা বলে, তোমার টিভি তার পক্ষে কথা বলে, তোমার গান, তোমার নৃত্যকলা সবকিছু তার পক্ষে কথা বলে। ফলে এই জায়গাটায় যদি আমি এটা সাংস্কৃতিক বিপ্লব করতে না পারি আমার জাতীয় ইতিহাস এবং জাতীয় সাংস্কৃতিক একটা রূপরেখার একটা বয়ানের মধ্যে, তাহলে এখান থেকে বেরোতে পারবো না। ফলে হিন্দুত্ববাদ অনুপস্থিত থেকেই তোমার সাথে যুদ্ধটা করতে পারতেছে, যেটা আসলে কালচারাল ফ্রন্টের, কালচারাল হেজমনির ফল। ফলে তার এখানে আর নতুন করে আসার দরকার নেই, যা করার সে করে দিয়েছে তোমাকে। ওইখানে থাকলে এই যুদ্ধটা কার সাথে কার হবে, তোমার সাথে আমার হবে। এই কালচারাল হেজিমনির কেন্দ্রে তো রবীন্দ্রনাথ। হ্যাঁ, এবং যুদ্ধটা হবে তোমার সাথে আমার। তাহলে যে নতুন আপনার আমাদের যে ঐতিহ্যের যে কালচার, আমাদের ঐতিহ্যকে অনুসরণ করে যে কালচার, সেটার কৌশলগুলো কি হবে? সেটার কৌশলগুলো প্রথমেই যেটা করতে হবে, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, যে এই গান জিনিসটা কিভাবে যেন আমাদের প্রতিটা অনুষ্ঠানে, প্রতিটা জাতীয় দিবসের একটা প্রধান মর্ম হয়ে দাঁড়িয়েছে। খারাপ না, এটা ভালো। তুমি পয়লা বৈশাখ বলো, এই বলো, সেই বলো, জাতীয় সঙ্গীত বলো, যেখানে বলো রবীন্দ্রনাথে, একটা রবীন্দ্রনাথ সঙ্গীত দিয়ে সেই গান শুরু করতে হবে। তার মানে তোমার বাংলায় কি রবীন্দ্রনাথ ছাড়া আর কোনো গান ছিল না? তোমার কি একটা লালন সঙ্গীত দিয়ে একটা অনুষ্ঠান শুরু করতে পারো না? পয়লা বৈশাখ তো জনমানুষের অনুষ্ঠান, তারা কি রবীন্দ্রনাথকে চিনে? সেটা ওখানে বর্ত লাগিয়ে রবীন্দ্রনাথের গান দিয়ে শুরু করতে হবে কেন? তুমি রাধারমণের গান দিয়ে শুরু করো না, তুমি শাহ আব্দুল করিমের গান দিয়ে শুরু করো না কেন? তুমি লালনের গান দিয়ে, লালনের গান তো মানে ন্যাশনাল অ্যান্থেম হওয়া উচিত, সেই গান দিয়ে তুমি শুরু করো না কেন? কেন একটা গান দিয়ে বারবার শুরু করা হয়? তার মানে এটাকে প্রতীক আকারে এমন একটা বিশাল পিলারের মতো চেহারা দেয়া, যাতে এটা ধাক্কা দিলে না পড়ে, এবং এর সাথে অন্য জিনিসগুলো যাতে ঢুকে। ফলে রবীন্দ্রনাথ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কবি হিসেবে রবীন্দ্রনাথ অনেক বড়, কোনো সন্দেহ নেই, কিন্তু রবীন্দ্রনাথকে আমরা পড়বো একজন বিদেশি কবি হিসেবে। হ্যাঁ, তার আমরা শেক্সপিয়ার পড়বো। মানে বাংলাদেশে তো আসলে জাতীয়তাবাদী যে সাংস্কৃতিক আবহ গড়ে উঠছে, রবীন্দ্রনাথ যায় না, তাতে তো রবীন্দ্রনাথের প্রভাবে আমি দেখতেছি জারি, সারি, ভাটিয়ারি, সব ভাওয়াইয়া, সব নাই হয়ে মুর্শিদি গেছে, সব সব হারায় নিশ্চিহ্ন গেছে। হয়ে গেছে, সব নিশ্চিহ্ন করা ফেলা হয়েছে। ফলে তোমাকে জাতীয় সঙ্গীতের একটা রূপরেখাটা তৈরি, জাতীয় সংস্কৃতির একটা রূপরেখা আগে তৈরি করতে হবে। সেখানে সঙ্গীতের কাজটা হবে আমার এই যাদের কথা বললাম, লালন থেকে শুরু করে, শাহ আব্দুল করিম থেকে শুরু করে, এদেরকে পুনর্বাসিত করা। আমার জীবনাচার, সাধারণ মানুষের জীবনাচার, এইগুলোকে নিয়ে আসা। জাতীয় দিবস, পয়লা বৈশাখের কথা বলা যায়, পয়লা বৈশাখের যে সেই আকবরের আমল থেকে যে পয়লা বৈশাখের যে ফরমেশন, যে অনুষ্ঠানের রূপ, সেগুলো ফিরে আসে। আকবরের আগে ছিল, আকবরের আগে এভাবে অনুষ্ঠান ছিল না, এবং খুব সম্ভবত আমার মনে হয় পয়লা বৈশাখের অনুষ্ঠানের পেছনে বৌদ্ধদের একটা ভূমিকা থাকতে পারে। আমি এটা নিয়ে স্টাডি করছি, আমারও একটা যেহেতু idea। আমাদের সভ্যতারা বৌদ্ধ সভ্যতার উপর দাঁড়িয়ে আছে। তো এইগুলোকে Restore বয়ানের মধ্যে নিয়ে আসা এবং রিস্টোর করা। আমাদের খাদ্যাভ্যাস গুলা, অনুষ্ঠানের খাদ্যাভ্যাস গুলা আমাদের জনমানুষের খাদ্যাভ্যাসের সাথে মিলিয়ে করা। যেমন এখানে পান্তা ইলিশ চালু করেছে পয়লা বৈশাখের অনুষ্ঠান। এটা একটা নটোরিয়াস প্রজেক্ট। বৈশাখ মাসে কোনো ইলিশ পাওয়া যায়, অথচ ইলিশ দিয়ে পান্তা খেতে হবে। আমার পরিষ্কার মনে আছে, এই যে ভদ্রমহিলা ছিলেন ঘাতক দালাল নির্মাণ কমিটির চেয়ারম্যান, সভাপতি, শহীদ জননী জানার ইমাম,
ওনাকে নিয়ে এসে এটা প্রথম উদ্বোধন করে 86 সালে, সম্ভবত 85 অথবা 86 সালে পান্তা ইলিশ দিয়ে, কারণ সেই সময় রোজা ছিল। এবং আমি এখনো সন্দেহ করি এই রোজদারদেরকে মানসিকভাবে আঘাত দেওয়ার জন্য সম্ভবত এটা করে থাকবে। আমি এখনো সন্দেহ করি, আমি জানি না সত্যি কথা, কিন্তু এখন আমার পরিষ্কার মনে হচ্ছে যে মানুষ খুব আহত বোধ করছিল তখন। পান্তা ইলিশ চালু করলো। তাহলে এই যে জুলাই গণ অভ্যুত্থানের পরে আজকের যে বাংলাদেশ, নতুন করে পহেলা বৈশাখ কেমন হবে বলে আপনার মনে হয়? আমাকে যদি বলো যে ভাই আপনি পয়লা বৈশাখ করবেন, আমি যেটা করব হচ্ছে মেলা করব 4টা-5টা, সেই পুরনো মেলা 50-40 বছর আগে যে মেলাগুলো হতো, মেলার পারমিশন নিব বিভিন্ন জায়গায়। 5টা-6টা মেলা যদি করো, কেউ তোমার বের হয়ে চারুকলার মিছিলে আসার সময় নেই, সেই মেলায় যাবে। সেই মেলায় খাবার হচ্ছে ফিরনি, মুড়ি, মুরগি, মোয়া, সেই মাটির খেলনা থাকবে, সেখানে বলাই থাকবে যে অন্য কোনো স্টল এখানে যেতে পারবে। তাহলে রমনার বটমূলে এবার কি ওই যে জারি সারি মসজিদি গাওয়া যায়? রমনার বটমূলে খুব জরুরি তো এটা। আমি পরিকল্পনা করছি, তোমার সাথে আমি একটা কথা বলবো এটা নিয়ে, যে রমনার বটমূলে শাহ আব্দুল করিম, লালন, উকিল মুন্সি এদের গান দিয়ে রমনার বটমূলে পয়লা বৈশাখ উদযাপন শুরু করবো আমরা 5টার সময়। এটা খুব জরুরি। এবং আমি এটা, তুমি সবার সাথে কথা বলো যে আমি আমার সংস্কৃতিকে ফিরে নিয়ে আসবো, আমার জনমানুষের সংস্কৃতিকে ফিরে নিয়ে আসবো। 2% মানুষের সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি হিসাবে আমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে সেই 150 বছর ধরে, সেটা আর বয়ে বেড়াতে চাই না। এই সরকার যদি আমার ব্যক্তির স্বাধীনতা যদি নিশ্চিত করতে পারে, আমি আমার মতো সংস্কৃতি করতে চাই, আমার মানুষের সংস্কৃতি করতে চাই। আচ্ছা, সর্বশেষ কোশ্চেন আপনাকে, আরো হয়তো আমরা কথা বলবো আজকের ইন্টারভিউতে। সর্বশেষ কোশ্চেন সেটা হচ্ছে যে এক ধরনের যে জনপ্রিয় ইতিহাস রচনা করা হয় পাঠ্য বইয়ে, তারপর নানাভাবে, এইটা তো মানে ক্ষমতার সাথে একটা সম্পর্ক আছে। কারা ক্ষমতায় থাকবে না থাকবে, বিশেষ করে গত 40-50 বছর সেটা আওয়ামী লীগের জন্য খুব হেল্পফুল হয়েছে, যারাই করুক এই ইতিহাসের প্রোগ্রামিংটা। তাহলে এখন নতুন ধরনের ইতিহাস, এই যে ইনক্লুসিভ বাংলাদেশ বা একটা রিপাবলিক হয়ে ওঠার যে একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, সে অবস্থায় ইতিহাসকে ঠিক কি ধরনের ভূমিকা বা কিভাবে ঢেলে সাজাতে হবে বলে মনে করছেন? এটাও একটা গুরুত্বপূর্ণ ইস্যু কিন্তু আমাদের, কারণ আমরা দেখেছি যে গত 15, 20, 30, 40, 50 বছর ধরে ইতিহাসকে বড় জোর 1911 সাল পর্যন্ত, 1905 সাল পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এখন এই ছাত্র আন্দোলনের অনেকে আবার একটু বেশি পিছাতে চাচ্ছেন, আরেকটু পিছিয়ে নিয়ে যেতে চাচ্ছেন। খুবই দুঃখজনক একটা বিষয় যে বাঙালি জাতির বিকাশটা হয়েছে, এই দেশের জনমানুষের বিকাশটা হয়েছে 2-2.5 হাজার বছর ধরে, বিপুল সময় ধরে এই জাতির বিকাশ হয়েছে। পৃথিবীর খুব কম জাতি এইভাবে দীর্ঘ সময় ধরে একীভূত থেকেছে। আর একটা কথা বলা হয় যে বাঙালি একটা মিশ্র জাতি। তোমাকে আমি একটা তথ্য দিই, জিনের গবেষণার তথ্য দিই, যে উত্তর ভারতের যে ব্রাহ্মণ, তার এখানে পাওয়া গেছে 12টা জিন, 12 ধরনের জিন মিশেছে, একেবারে 12আরই। আর বাংলাদেশে পাওয়া গেছে 9টা জিন। তাহলে তুমি বলো মিশ্রণটা কোথায় বেশি হয়েছে? অথচ বাঙালিকে বলা হয় মিশ্র জাতি। এবং মিশ্র কথাটার মধ্যে একটা হীন, মানে ডিগ্রেডেশন যেটাকে বলে, সেটাকে ত্যাগ করে দেওয়া হয়েছে। বাঙালি একটি মিশ্র জাতি। কে বলে? আমি বলি, তুমি বলো। দুঃখের বিষয় হচ্ছে এই জায়গায় অন্য কেউ বলে না তো, এখন আমরা নিজেরাই বলছি। আমার মাথায় ঢুকিয়ে দিয়েছে, এখন আমি সারাদিন আমি নিজেই বলছি। আমি নিম্ন শ্রেণী হিন্দু, আমি মিশ্র জাতি, আমি মিশ্র জাতি, আমার ভাষা সংস্কৃতি থেকে এসেছে, আমার ভাষা সংস্কৃতি থেকে এসেছে, আমি সারাদিন এই কথা বলছি, জপছি। তুমি যে বাইরের থেকে এই দৃশ্যটা যদি জানো, দেখো, তো তোমার কাছে একটা করুণ দৃশ্য মনে হবে, যে একটা জাত সব হারিয়ে আরেকজনের শিখে দেওয়া মন্ত্র সারাদিন পাঠ করছে। ফলে যে ইতিহাসের কথা আমি বলবো, আমি মনে করবো যে কমপক্ষে তোমার শামসুদ্দিন ইলিয়াস থেকে আমাদের আসতে হবে। কারণ বাঙালি জাতির 2টা ফেজ, একটা হচ্ছে বৌদ্ধ সভ্যতার মধ্যে বাঙালি জাতি বিকশিত হয়েছে, সেখান থেকে সে শিখেছে সহনশীলতা, সহমর্মিতা, জ্ঞান অনুশীলন, ধ্যান, এবং সমাজের সবাইকে নিয়ে থাকা। এটা হচ্ছে বৌদ্ধ সভ্যতা থেকে আমরা পেয়েছি। বাঙালির মধ্যে প্রত্যেকটা জিনিস আছে। বাঙালি কিন্তু খুব আবেগপ্রিয় জাতি এবং একজন আরেকজনকে জড়াজড়ি করে বাঁচতে চায়। এটা তুমি দেখেছো। এগুলো সারা দুনিয়ার মানুষ এটা স্বীকার করে এটা, এবং এগুলো বৌদ্ধ সভ্যতা থেকে আসছে বলে আমি মনে করি। আদি অস্ট্রেলীয় সভ্যতা এবং বৌদ্ধ সভ্যতার যে মিশ্রণ, সেটা থেকে আসছে। এরপরে যে হিন্দু পিরিয়ড সেনা বলে, এটা বিশেষ কোনো ছাপ বাঙালির জীবনে রাখতে পারে না, কারণ খুবই অল্প সময়। এবং বল্লাল সেন নিজে বৌদ্ধ হয়ে গেছিল, তাকে বহু কষ্টে পরে বৌদ্ধত্ব থেকে সরাই আবার হিন্দু বানানো হয়েছে। এটা খুব মজার স্টোরি আছে। বল্লাল সেন বৌদ্ধ হয়ে গেছিল এবং বৌদ্ধ মেয়েকে বিয়েও করেছিল। কারণ এতটাই প্রমিনেন্ট ছিল বৌদ্ধ ধর্ম, এবং এটা বৌদ্ধ প্রধান দেশ ছিল। 2 নম্বরে ছিল জৈন ধর্ম, 3 নম্বরে ছিল আদার ধর্ম, বলছে হিউয়েন সাং।
ফলে ধরে নিচ্ছে যে আমরা এখানে হিন্দুরা ছিল প্রমিনেন্ট 3 নম্বরের মধ্যে, তার মানে হিন্দু কমপক্ষে 3 নম্বরে ছিল। বৌদ্ধ রাষ্ট্র হিসেবে এটা ছিল বক্তিয়ার খিলজি পর্যন্ত। যখন মুসলমান আসলো তখন এটা গুণগত পরিবর্তন হয়েছে। এই জাতি দুইটা জিনিস পেয়েছে, একটা হচ্ছে সুফিদের সহনশীলতা এবং একাগ্র চিত্তে একত্ববাদের যে উপাসনা, ধ্যান, সেই জিনিসটা পেয়েছে, এবং মানুষে মানুষের বিভেদ বলে একসাথে থাকার যে মন্ত্র। আরেকদিকে পেয়েছে হচ্ছে মধ্য এশীয় দুর্দর্শ বীরদের যে দুঃসাহস এবং সংগ্রামের মনোভাব। এই দুইটা রক্ত এসে কিন্তু মিশছে বাংলা বৌদ্ধদের এই রক্তের সাথে। ফলে একটা ব্যাপক এবং খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন মুসলিম শাসন আমলে হয়েছে বাঙালি জাতির মধ্যে। তুমি যদি 1911 সাল থেকে এটা শুরু করো তাহলে ওই জিনিসগুলো তোমার চোখে পড়বে না। এই শামসুদ্দিন নীল এরশাদ দক্ষিণবঙ্গের মানুষ, সেখান থেকে এসে 1352 সালে বাংলা, সারা বাংলাকে এক করলো, পশ্চিমবঙ্গকেও দখল করলো। দখল করলে পশ্চিমবঙ্গের লোকদেরকে বললো তোমরাও বাঙালি। এই যে ওরা বাঙালি হলো আর কি 1352 সালে, এর আগে এরা বাঙালি ছিল না। এবং বললো যে এখানে যারা আছে এরা বাঙালি, আমি শাহী বাঙালি, বাঙালির সম্রাট। এইটার মধ্যে কিন্তু যেটা বললাম যে দিল্লি বিরোধী একটা মনোভাব গড়ে তোলার একটা চেষ্টা ছিল তার মধ্যে। ফলে এইটা যেটা হয়েছে বাঙালি জাতিকে একসাথে একটা রাজনৈতিক পরিচয় দিয়েছে, একইভাবে এই শাসন কাঠামোর মধ্যে একটা ভ্রাতৃত্ববোধের সুযোগ তৈরি করে দিয়েছে। এবং আমরা জানি এরপরে 200 বছরের স্বাধীন সুলতানি আমলে কিন্তু হিন্দু মুসলমান ভেদাভেদটা একেবারেই ছিল না। বহু হিন্দু কবি সাহিত্যকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করা হয়েছে, টাকা পয়সা দেওয়া হয়েছে, বাংলা সাহিত্যের উন্মেষ হয়েছে। আরবি, ফার্সি, ইরান, তুরানের যেসব ভাষা, তুর্কি ভাষা, পর্তুগিজ ভাষা, তারপরে ইংরেজি ভাষা, এগুলো বিভিন্ন সময় বাংলা সাহিত্যে ঢুকেছে এবং বাংলা ভাষাকে একটা সমৃদ্ধ, খুবই ক্ষমতাশালী একটা ভাষায় পরিণত করেছে, যেটা এখনকার ভাষার কথা আমি বলছি না, যেটা আমাদের এলাকার মুখের ভাষা, মানুষের, বাংলাদেশের মানুষের মুখের ভাষা এবং মধ্যযুগের সাহিত্যের ভাষা। সেটা খুবই সক্ষম একটা ভাষা, তার প্রকাশ ক্ষমতা অসাধারণ। এইটা কি করে হয়েছে? মুসলমানরা আসার কারণে। ফলে জাতি হয়ে ওঠার, বাঙালি জাতি হয়ে ওঠার যে প্রক্রিয়া, তার অর্ধেক অংশের মধ্যে মুসলমানরা অতপ্রতভাবে জড়িত, তার সংস্কৃতি জড়িত, তার লড়াই জড়িত। তুমি যদি 1905 সাল থেকে কিংবা 1857 থেকে তুমি জাতি গঠন করতে চাও তাহলে কি হবে? তোমার গৌরবের অংশটা, তোমার ভিত্তিটা, তোমার গোড়াটাই বাদ পড়ে যাবে। ফলে এটা সম্ভব না। এই যে এই সমস্যাটা আওয়ামী লীগের সময় ছিল, আওয়ামী লীগ 47 পর্যন্ত নিয়ে যায়। এটা একটা কারণ আছে, আমরা শেখ মুজিবকে হাইলাইট করার জন্য এটা করা হয়েছে। কিন্তু শেখ মুজিব বাঙালি জাতির এমন মানে একক কোনো জায়গা নিতে পারে না। সেই শামসুদ্দিন নীল এরশাদ থেকে শুরু হবে, সেটা জিয়া রহমান এসে শেষ হতে পারে। এবং আমি তো মনে করি এরশাদেরও কোনো ভূমিকা কম নয়। এবং যারা ক্ষমতায় আসবে, প্রতিটি মানুষেরই তো এই জাতি গঠনের ভূমিকা আছে। ফলে কিভাবে আমি একটা ব্যক্তিকে দাঁড় করানোর জন্য এই জাতির ইতিহাসের বিকাশের ইতিহাসকে, এই জাতির সিলসিলাকে একটা ছোট জায়গায় আমি ব্র্যাকেট করে ফেলতে হবে। ফলে আমাদের ইতিহাসের পুনর্গঠনটা ওই জায়গা থেকে আসা উচিত, না হলে এটা কখনোই দাঁড়াতে পারবে না, আমাদের বিভাজন গুলো কখনো যাবে না। হ্যাঁ, আমি আশা করছি তাহলে এই নতুন বাংলাদেশে নতুন ইতিহাসের পাঠ শুরু হবে। অবশ্যই শুরু হওয়া উচিত। আমি আরো আগে থেকে কিন্তু বলছি, এটা আমার বই বেরিয়েছে গত বছর, বাঙালি ইতিহাস চর্চার পথের কাটা। ওইখানে আমি দেখিয়েছি এই যে বঙ্কিমরা যে ইতিহাস প্রকল্প করেছিল, সেই ইতিহাস প্রকল্প আমাদের মধ্যে বজায় রয়ে গেছে। ফলে আমার যদি ইতিহাস চর্চা করতে হয়, প্রথমে প্রকল্পটাকে বাতিল করতে হবে। তুমি কি জানো বাংলা একাডেমি থেকে যে বই বের হয়, সেই বইয়ে পুরাণকে ইতিহাস হিসেবে লেখা হয় এবং সেই বই বাংলা একাডেমি খুব যত্ন করেছে। আমার কাছে সেসব বইপত্র আছে। এই জায়গা থেকে আমাদের বেরোতে হবে।